এই ১৬ বছর পরে যেই জালিম শাসক শেখ হাসিনা তার পতন হয়েছে বাংলাদেশের জন্য এবং আমাদের দেশের মানুষের জন্য মেবি এটা একটা মাইলফলকের মতো কাজ করবে। জুলাই একটা ঘটবে বা এরকম একটা আন্দোলন হবে, এটা কিন্তু আমাদের জানা ছিল। সবাই জানতো যে এটা একটা না একটা সময় গিয়ে এটা বিস্ফোরিত হবে। কখন হবে এটা আমরা জানতাম। বাংলাদেশের রাজনীতিতে চেতনা এই শব্দটা সাংঘাতিকভাবে অপব্যবহার করা হয়। তো আজকে বাংলাদেশের পলিটিক্যাল রিয়ালিটি হচ্ছে যে চেতনা ফলোজ দ্য ঘটনা। ওয়েস্টার্নদের যে আপনার তাদের যে ন্যারেটিভ, তাদের যে মানবাধিকার, সেলফ ডিটারমিনেশন যে কথাগুলো বলতো, এই সব কিছুতে এখন এক্সপোজড হয়ে গেছে গাজা ইস্যুর পরে। স্পেশালি কোনো সুস্থ মানুষ এখন আর এই পশ্চিমাদের এই ন্যারেটিভের উপর আস্থা রাখতে পারে না। আসসালামু আলাইকুম, স্বাগত জানাই আমাদের আজকের আপসীন বার্তায়। আপসীন এমন একটা স্পেস যেখানে আমরা দেশ ও দেশের বাহিরের বিভিন্ন সোশ্যাল, পলিটিক্যাল, ইকোনমিক বিভিন্ন ব্যাপারে আলাপ করে থাকি এবং এই বিষয়গুলিতে আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাদের মতামত দিয়ে থাকি। আজকে 5ই অগস্ট, আমরা জানি এই দিনটি বাংলাদেশের ইতিহাসের জন্য একটি স্পেশাল দিন। গত বছর 2024-এ 5ই অগস্ট জালিম শেখ হাসিনা তার 16 বছরের শাসনের পরে এই দিনে উনি বাংলাদেশ থেকে পালিয়ে চলে যান। ছাত্রদের এবং সাধারণ জনগণের যে গণ অভ্যুত্থান হয়েছিল, যে বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবের চূড়ান্ত দিন 5ই অগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। আমরা আজকে আমাদের এই স্পেশাল এপিসোডে সেই ব্যাপারে আলাপ আলোচনা করে থাকব। আজকে আমাদের সাথে আছে ব্যারিস্টার রেজাউল করিম। উনি অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, অলসো একজন পলিটিক্যাল অ্যানালিস্ট। ব্যারিস্টার রেজাউল করিম, আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের এই পর্বে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার দিনকাল কেমন যেতেছে? আজকে যে এই 5ই অগস্টের যে স্পেশাল দিন, আপনার কেমন ফিলিং হইতেছে এই ব্যাপারে আর কি? অবভিয়াসলি 5ই আগস্ট তো বাংলাদেশের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দিন। যেমনটি আপনি বললেন যে এই দিনে একটা জালিম শাসকের পতন হয়েছে এবং বাংলাদেশের জন্য একটা অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। সো এই দিনে এসে আমি অবভিয়াসলি গত বছরের যে সময়টা সেটা স্মরণ করছি, পাশাপাশি যারা এই আন্দোলনে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, যাদের আহত হয়েছেন, অঙ্গহানি হয়েছে, তাদের সবাইকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এবং এই আন্দোলনে যারা বিভিন্নভাবে ভূমিকা রেখেছে, সর্বস্তরের মানুষ, ছাত্র জনতা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভূমিকা রেখেছে, সবার সেই ভূমিকাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। আর এই আন্দোলনের পরবর্তীতে আমি আশা করি যে আমরা বাংলাদেশের রাজনীতিতে, অর্থনীতিতে এবং মানুষের জীবনযাত্রায় ইতিবাচক একটা পরিবর্তন আমরা নিয়ে আসতে পারবো। জাযাকাল্লাহ খাইর ব্যারিস্টার রেজাউল করিম, আপনার সময় নিয়ে আজকে আসার জন্য এবং আপনার যে অনুভূতি এটা শেয়ার করার জন্য। আমার মনে আছে গত বছর এই সময়ে আমরা ভেরি একটা জয়াস একটা মোমেন্টের মধ্যে যাচ্ছিলাম। আমাদের কাছে মনে হইতেছিল যে এই 16 বছর পরে যেই জালিম শাসক শেখ হাসিনা তার পতন হয়েছে বাংলাদেশের জন্য এবং আমাদের দেশের মানুষের জন্য মেবি এটা একটা মাইলফলকের মতো কাজ করবে। তো আজকে 1 বছর পরে আমি এই আলোচনাটা আপনার সাথে করতে চাইবো যে 1 বছর পরে আমরা যেই আকাঙ্ক্ষা বা যেই চাওয়া পাওয়া মানুষের, সাধারণ জনগণের, ছাত্রদের শুরুতে এবং পরবর্তীতে দেখা গেছে যে এই চাওয়াটা ছিল পুরো জনসাধারণ, বাংলাদেশের আপামর জনসাধারণের। যেই চাওয়াটা নিয়ে আমরা এই বিপ্লব করেছিলাম বা এই বিপ্লব হয়েছিল এবং শেখ হাসিনার আলটিমেটলি পতন হয়েছিল, এই চাওয়া পাওয়ার কতটুকু পূর্ণ হয়েছে 1 বছর পরে, এইটার ইভ্যালুয়েশন আমরা করতে চাই। সো এই ব্যাপারে যদি আমি আপনার মন্তব্য জানতে চাই যে 1 বছর পরে আপনি কি মনে করেন যে আমরা কি আমাদের যেই চাওয়া পাওয়া, যদিও আমি এটা একটা ক্যাভিয়েট দিয়ে বলতে চাই যে 1 বছরে হয়তো একটা লম্বা সময় না, বাংলাদেশের ইতিহাসের মধ্যে 1 বছর একটা লম্বা সময় না, বাট ওভারঅল আপনি যদি একটু বিশ্লেষণ করেন বা আপনি আপনার মতবাদ দেন যে এই 1 বছরে আমরা কি সেই আকাঙ্ক্ষার বা সেই চাওয়া পাওয়ার কাছাকাছি যেতে পেরেছি কিনা বা আমরা সেই ট্রেজেক্টরিতে আছি কিনা? ধন্যবাদ। অবভিয়াসলি 1 বছর পরে তো একটা মূল্যায়ন করার একটা সময় এসেছে। যেটা আপনি বললেন যে 1 বছর লং টাইম না, 1 বছরের মধ্যে কেউ আশা করে না যে রাতারাতি এটা ঠিক হয়ে যাবে, দেশের সব কিছু, সব সমস্যার সমাধান হয়ে যাবে। বাট দেখার বিষয় হচ্ছে যে আমরা সঠিক পথে আছি কিনা। এখানে জুলাই আগস্টে যে আন্দোলন বা গণ অভ্যুত্থান, এটার ঘিরে কিন্তু কতগুলো বিতর্ক এখনও রয়ে গেছে। যেমন
এটা একটা অভ্যুত্থান না এটা একটা বিপ্লব, এই আলোচনাটা এখনও সোসাইটিতে আছে। ইনিশিয়ালি গত বছরে মানে শেখ হাসিনা চলে যাওয়ার পরে এটা অনেক বেশি বিপ্লব বিপ্লব শোনা যাচ্ছিল, এবং এক বছর পরে সেই বিপ্লবের কথাটা আর খুব বেশি শোনা যাচ্ছে না। অর্থাৎ বিপ্লব বলতে আমরা যেটা বুঝি যে একটা ব্যাপক পরিবর্তন, আমূল পরিবর্তন, একটা ফান্ডামেন্টাল চেঞ্জ একটা রাষ্ট্র ব্যবস্থার। তো সেই আকাঙ্ক্ষাটা অবভিয়াসলি ছিল, এই কারণে গত বছর শেখ হাসিনা চলে যাওয়ার পরে আমরা বিভিন্ন জায়গা থেকে এ ধরনের আলোচনা, এই ধরনের শব্দকে ব্যবহার করতে শুনেছি যে বিপ্লব হয়েছে, এবার একটা নতুন বাংলাদেশ হবে, বাংলাদেশ 0.2 এরকম কথা আমরা শুনেছি, দ্বিতীয় স্বাধীনতা এরকম শুনেছি। বা ক্রমান্বয়ে ওভার দ্য টাইম আমরা দেখেছি যে এই আলোচনাগুলো এখন একটু স্থিমিত হয়ে এসেছে। এখন এটাকে বেশিরভাগ মানুষ একটা অভ্যুত্থান বলারই চেষ্টা করছে। দেখেন, বাংলাদেশের মানুষের আসলে দুর্ভাগ্য যে আমরা যদি এই অভ্যুত্থানের কথা বলি, এই বাংলাদেশে মোটা দাগে কিন্তু মানে 3টা বড় অভ্যুত্থান হয়েছে। একটা 1971 সালে, যেখানে লক্ষ লক্ষ মানুষকে জীবন দিতে হয়েছে, এবং তার মধ্যে দিয়ে ইভেন আমরা পাকিস্তানি যে শাসক গোষ্ঠী এবং পাকিস্তানি যে দুর্নীতিগ্রস্ত যে শাসক শ্রেণী ছিল তাদেরকে আমরা বিতাড়িত করে দিয়ে আমরা তখন বাংলাদেশ পেলাম। এবং তখনও কিন্তু মানুষের স্বপ্ন ছিল যে আমরা এখন আমাদের নিজেদের দেশকে নিজেদের মতো করে নির্মাণ করব, এবং এখানে শোষণ থাকবে না, দুর্নীতি থাকবে না, মানুষের তার অর্থনৈতিক অধিকার থাকবে, নিরাপত্তা থাকবে। কিন্তু আনফর্চুনেটলি আমরা দেখেছি যে কিছুদিন যেতে না যেতেই আবার সেই একই অপশাসন, দুর্নীতি, দুর্বৃত্তায়ন রাজনীতিতে, এবং অর্থনৈতিকভাবে যে মানুষের নিরাপত্তা না থাকা, মানে ফরেন আগ্রাসন, সব কিছুই কিন্তু সেই আগের মতোই থাকলো। 90-তে কিন্তু আবার একটা গণমানুষের একটা অভ্যুত্থান হলো, এবং সেই অভ্যুত্থানের তখন সর্বস্তরে মানুষ এখানে ছিল। হয়তো আন্দোলনটা মূলত ঢাকা এবং শহর কেন্দ্রিক ছিল, আরবান পিপুলদের ছিল, গ্রামের মানুষজনের তখন এতটা যুক্ত হওয়ার সুযোগ ছিল না। কিন্তু এটা কিন্তু সর্বস্তরের মানুষের একটা আন্দোলন ছিল যে স্বৈরাচার এরশাদের পতন ঘটাতে হবে। এবং একই রকম একটা সিচুয়েশন, শুধু এরশাদ পালিয়ে যান নাই, কিন্তু ওই একই রকমভাবে ছাত্র জনতার আন্দোলনের মুখে এবং সেনাবাহিনী যখন তাদের সমর্থন সরিয়ে নেয় তখন এরশাদ, জেনারেল এরশাদের পতন হয়। তারপরে ওই সময় যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তার মধ্যে আওয়ামী লীগও ছিল, বিএনপি ছিল, জামাতে ইসলামী ছিল। এই পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু তখনও বসে বিভিন্ন ধরনের আলোচনা করে তারা একটা রূপরেখা তৈরি করেছিল, এবং সেই রূপরেখার ভিত্তিতে তারা মনে করেছিল যে পরবর্তী দিনে বাংলাদেশে আর কোনো শোষণ থাকবে না, আর কোনো স্বৈরাচার আসবে না, এবং মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু আনফর্চুনেটলি আবার কিছুদিন না যেতেই এর সাথে পতন, কিছুদিন যেতে না যেতে আমার মনে আছে তখন আমি কলেজে পড়ি, 95-এর যে আন্দোলনটা শুরু হলো বিএনপি গভর্নমেন্টের এগেনস্টে, বিশেষত তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে, বিকজ ইলেকশন রিগিংয়ের একটা অভিযোগ আসলো উপনির্বাচনকে ঘিরে, এবং সারা দেশেই তখন অলমোস্ট একটা মানে রাজনৈতিক দুর্বৃত্তায়ন, চারিদিকে আপনি মানে হরতাল, সম্ভবত 173 দিন হরতাল হয়েছিল একটা বছরে, এবং ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাসগুলোতে ছাত্রদের যে হানাহানি, এবং মানে মানুষের জীবন দিতে হয়েছে। তো এই পরিস্থিতির কোনো উন্নয়ন আসলে হয়নি। আলটিমেটলি এরপরে আবার বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপি জামাত ক্ষমতায় আসলো, আওয়ামী লীগ সিমিলার টাইপের মানে রাজনীতি দুর্বৃত্তায়ন ওয়াজ কন্টিনিউইং। এরপরে গিয়ে একসময় গিয়ে আমরা দেখলাম যে একটা 1-11 অনুষ্ঠিত হলো, একটা আবার সেনা সমর্থিত একটা আসলো। তারপরে 1-11 পরে এই হিস্ট্রি সবার জানা আছে, আমি এটাকে এত ডিটেলসে যাচ্ছি না। আবার একটা নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় আসলো। শেখ হাসিনা ক্ষমতা আসার পরে আমরা জানি যে গত 16 বছরে কি হয়েছে, এবং 16 বছরে সে এমন দমন নিপীড়ন করেছে যে সে কার্যত তার ক্ষমতাকে একচ্ছত্র রাখার সমস্ত ব্যবস্থা সে পাকাপোক্ত করে রেখেছিল। এবং বিরোধী দলগুলো যারা ছিল এরা কিন্তু এরা তাদের ভূমিকা ঠিকমতো পালন করতে পারে নাই, এদের গ্রহণযোগ্যতা মানুষের কাছে প্রশ্নবিদ্ধ ছিল। এই কারণে মানুষ একরকম মেনে নিয়েছিল শেখ হাসিনাকে, কেননা দেয়ার ওয়াজ নো, মানে এখানে কোনো অল্টারনেটিভ ছিল না, রিয়েল কোনো অপোজিশন ছিল না। মানে সুতরাং আমরা এখন যখন অনেকে জালিম শেখ হাসিনা বলি বা ফ্যাসিস্ট বলি, কিন্তু সে কেন এরকম ফ্যাসিস্ট হয়ে উঠলো এই অ্যানালাইসিসটা দরকার।
যদি আমরা আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই, একটা এই ধরনের জালিম শাসন ব্যবস্থা থেকে আমরা বের হয়ে আসতে চাই, তাহলে তো এটা অ্যানালাইসিসটা দরকার। তো শেখ হাসিনাকে আজকে অনেকে অনেক সমালোচনা করছে, কিন্তু এই পুরো এস্টাবলিশমেন্ট কিন্তু তাকে সাপোর্ট দিয়ে এসেছে। মিডিয়া সাপোর্ট দিয়েছে, আর্মিরা সাপোর্ট দিয়েছে, সিভিল সোসাইটি সাপোর্ট দিয়েছে, বুদ্ধিজীবীরা দিয়েছে, শিল্প সাংস্কৃতিক গোষ্ঠী থেকে সাপোর্ট এসেছে, ব্যবসায়ীরা সাপোর্ট দিয়েছে। কারণ তারা মনে করেছে যে ঠিক আছে, তারাও জানতো যে এটার মধ্যে অনেক দুর্নীতি হচ্ছে, অনেক এরা যে সবাই একে ধোয়া তুলসী পাতা এরকম না, কিন্তু উপায় নাই, আর কার কাছে যাবে? আর মানে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার এরকম একটা ন্যারেটিভ এস্টাবলিশ করা ছিল, যেটার কারণে তারা মনে করেছে যে থাক, শেখ হাসিনাই থাক। তো এই কারণে চলছে। কিন্তু এটা হচ্ছে পলিটিক্যাল স্ফেয়ারে যারা পাওয়ার হোল্ড করে, মিডিয়া, সিভিল সোসাইটি, এদের অবস্থান। কিন্তু সাধারণ মানুষরা তো কষ্ট করতেছিল, তারা সাফার করতেছিল। এই সাফারিংসটা যখন বয়েলড আপ হচ্ছিল, এটা মানে পুঞ্জীভূত যে ক্ষোভ, সুতরাং জুলাই একটা ঘটবে বা এরকম একটা আন্দোলন হবে, এটা কিন্তু আমাদের জানা ছিল। সবাই জানতো যে এটা একটা না একটা সময় গিয়ে এটা বিস্ফোরিত হবে। কখন হবে এটা আমরা জানতাম না। তো আলটিমেটলি এটা 2024 সালের এই যে ইস্যু নিয়ে শুরু হয়েছিল, বৈষম্য বিরোধী যে আন্দোলন, এটা একটা মানে আমি বলবো যে এটা একটা শুধু একটা বাহানা মাত্র যে বৈষম্য বিরোধী, কিন্তু সাধারণ মানুষ এখানে চলে এসেছিল আসলে তাদের ক্ষোভ থেকে, তাদের এই যে এই দুঃশাসন, অপশাসন, তাদের যে অধিকার থেকে বঞ্চিত করা, এইগুলোর এই ক্ষোভ থেকে তারা আসছিল। সুতরাং এটা হওয়ারই ছিল। প্রথম কথা হচ্ছে, আমার কথা হচ্ছে যে জুলাই যে আন্দোলন, এটা হওয়ারই ছিল। সুতরাং এটা নিয়ে আজকে আমরা দেখছি যে এটা নিয়ে অনেক ক্রেডিট নিয়ে একটা কারাকারি হচ্ছে। জি। এবং আমি যখন মিডিয়াকে ফলো করি তখন আমি দেখি যে দুরকম আলোচনা। একটা হচ্ছে কে বেশি সাফারার, হ্যাঁ, যে বিএনপি বলে যে আমরা সাফার করেছি, আলেম ওলামারা বলে আমরা সাফার করেছি, হ্যাঁ, জামাতে ইসলামরা বলে আমরা সাফার করেছি, অ্যাজ ইফ যে আমি বেশি সাফার করছি, আমাকে পাওয়ার দিও, যে আমি এটার হকদার। আবার ছাত্ররা বলতেছে না, আমরা না হলে তো এরা আপনারা পারতেনই না, তাহলে আমরাই হচ্ছে এর মূল ক্রেডিট, সো আমাদেরকে এর ফলটা আমাদেরকে ভোগ করতে দাও। তো এটা আমি মনে করি না যে এটা রাজনীতির রাইট মানসিকতা। আমি মনে করি যে আসল সাফারার হচ্ছে জনগণ, রাজনৈতিক নেতাকর্মীরা, এরা তো সাফার করবেই। এবং এটারও টোটাল চিত্র আসলে আমাদের কাছে নাই। মানে রাজনৈতিক যে ক্লাইমেট বাংলাদেশে, আপনি দেখবেন যে হয়তো শেখ হাসিনার আমলে কোনো এক জায়গায় একটা ছাত্র দলের কারোর সাথে একটা মারামারি হয়েছে, বা ছাত্র দলের একজন খুনও হয়েছে, বাট এই খুনটা অলওয়েজ নট আপনার ওই আদর্শিক কারণে না, যে শেখ হাসিনার পতন চেয়েছি বলে আমি খুন হয়েছে, লোকাল চাঁদাবাজির ডিসপিউট নিয়ে, লোকাল টেন্ডারবাজির ডিসপিউট নিয়ে। এখন আজকে যখন আপনি হিসাবটা দিচ্ছেন যে আমাদের এতগুলো কর্মী মারা গেছে বা অন্যান্য সব পলিটিক্যাল পার্টি, তো সবাইকে আসলে এই আদর্শিক জায়গা থেকে আপনি কথা বলার জন্য এটা হয়েছে কিনা, সেটা একটা বিশ্লেষণের দরকার রয়েছে। ওকে, ব্যারিস্টার রেজাউল করিম, আপনি ওই আমাদের যে গণ অভ্যুত্থানের যে কনটেক্সট, এটা খুবই সুন্দরভাবে ক্লারিফাই করছেন। বাট আমি একটা স্পেসিফিক অ্যাঙ্গেল থেকে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে যেটা আমি প্রথমেই বলছিলাম যে আমাদের যে জুলাইয়ের চেতনা, সেইটা কতটুকু বাস্তবিত হয়েছে গত এক বছরে, বা কোন দিকে আমরা যাইতেছি, এই ব্যাপারে যদি আপনি বলেন যে উই নো হোয়াট হ্যাপেন বিফোর। আমি আপনাকে যে লাস্ট 1 ইয়ারে নিয়ে আসতে চাইতেছি, যে এইখানে ওই গণ অভ্যুত্থানের পরে আর উই এবল টু ফুলফিল যে মানুষের যে চেতনা, যে আকাঙ্ক্ষা ছিল, সেটাকে ফুলফিল করতে পারতেছি কিনা, এই দিকে আপনার ফোকাসটা আমি নিয়ে আসতে চাই। না, আপনি ঠিকই বলেছেন, আমরা তো প্রেক্ষাপটটা সবাই জানি, হ্যাঁ, পরবর্তীতে কি হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ। তবে এখানে এটা বলে রাখা ভালো যে দেখেন, এই বাংলাদেশের রাজনীতিতে চেতনা এই শব্দটা সাংঘাতিকভাবে অপব্যবহার করা হয়, মানে মিস অ্যাপ্লিকেশন আমরা দেখি। বিকজ দেখেন, এই ৭১-এর চেতনা, এটা দীর্ঘদিন বাংলাদেশে ছিল পলিটিক্যাল মার্কেটে, যেটা এখন তার অ্যাপ্লিকেশন একটু ভোতা হয়ে গেছে। এখন আবার শুরু হয়েছে জুলাইয়ের চেতনা। চেতনা জিনিসটা কি? চেতনা মানে কি? মানে চেতনা দিয়ে বোঝায় যে এইটা দ্বারা উদ্বুদ্ধ হয়ে আমি এই কাজ করতে আসছি। তো আজকে বাংলাদেশের পলিটিক্যাল রিয়ালিটি হচ্ছে যে চেতনা ফলোজ দ্য ঘটনা, মানে ঘটনা ঘটার পরে চেতনাটা আসে, ডিফাইন করা হয় চেতনাকে। কিন্তু চেতনাতে উদ্বুদ্ধ হয়ে ঘটনাটা ঘটার কথা ছিল, কিন্তু ঘটনা ঘটে যায় একটা স্বতঃস্ফূর্তভাবে বা একটা প্রতিক্রিয়া হিসেবে। যেমন শেখ হাসিনার এই যে জুলুমের শাসন, সেখানে মানুষ কিন্তু চলে এসেছে একটা স্বতঃস্ফূর্তভাবে, যে এবং তাদের একটা প্রতিক্রিয়ায় তারা চেয়েছিল শেখ হাসিনার অবসান। যেমন ৭১-এ এরকম একটা ছিল যে মানুষ চেয়েছিল যে এই জুলুমের অবসান।
কিন্তু পরবর্তীতে চেতনাবাজরা আসলো, এসে এখানে একটা চেতনা লাগিয়ে দিল যে এটা ইসলামের বিরুদ্ধে বাঙালিদের একটা বিজয়, বাঙালি জাতীয়তাবাদের বিজয়, 71-এর একটা চেতনা। এবং এই চেতনা ওয়াজ ইম্পোর্টেড ফ্রম বিশেষ করে পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী গোষ্ঠী এবং ওয়েস্টার্ন সেকুলার যে চিন্তাভাবনার লোকজন, তারা এই চেতনাটা এসে এখানে দাঁড় করিয়ে দিল। এই সিমিলার আমরা জিনিসটা দেখতে পাচ্ছি এই 24-এ। ঘটনা যখন ঘটেছে তখন তো মানুষ এসেছে তাদের স্বতঃস্ফূর্তভাবে তাদের ক্ষোভকে জানানোর জন্য। তখন তাদের মধ্যে এত এই মানে ডিটেলস প্রোগ্রাম কেউ নিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করে নিয়ে আসে নাই। কেউ বলে না যে হ্যাঁ আসেন আপনারা যদি শেখ হাসিনার বিরুদ্ধে যান তারপরে আমরা এইভাবে রাষ্ট্র গঠন করব, এই আলোচনা তো তখন ছিল না। আজকে শেখ হাসিনা পতনের পরে এক এক গোষ্ঠী এক একভাবে এখানে একটা চেতনার লেভেল লাগিয়ে দিচ্ছে। বামপন্থীরা বলতেছে যে এটা মানুষের এই সাধারণ মানুষের একটা বিজয় বর্জুয়াদের উপরে। ইসলামপন্থীরা হয়তো বলছে যে এটা একটা ইসলামিক একটা বিপ্লব হয়ে গেছে। আবার গণতান্ত্রিক সেকুলার গোষ্ঠী যারা, তারা এসে বলতেছে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা থেকে মানুষ এসেছে। তো সবাই এই সুতরাং চেতনার একটা ব্যবসা হয় বাংলাদেশের রাজনীতিতে, এরা পরবর্তীতে লাগিয়ে দেয়। কিন্তু আমরা যদি এগুলোকে দূরে সরিয়ে রেখে একটা নিরপেক্ষভাবে বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব যে মানুষ এসেছিল তারা তাদের ক্ষোভ থেকে, এবং মানুষের মধ্যে একটা জেনারেল একটা চাওয়া রয়েছে, একটা আকাঙ্ক্ষা রয়েছে। এই আকাঙ্ক্ষার কথা আপনি হয়তো বলবেন যে এই আকাঙ্ক্ষার কথা তারা কোথায় বললো। এই জন আকাঙ্ক্ষাটা আসলে এটা একটা তরল অবস্থায় থাকে, অ্যান্ড এটাই হচ্ছে লিডারের জব, তারা এটাকে রিড করবে যে মানুষ কি চায়। আনফর্চুনেটলি যেটা হয় যে বেশিরভাগ যারা আপনার একটা পার্টিকুলার চিন্তা ভাবনা থেকে, তাদের যে এজেন্ডা থেকে তারা যখন কথা বলে, তখন তারা ওই মানুষের আকাঙ্ক্ষার নামে নিজের যে এজেন্ডা সেটাকে ওখানে বসিয়ে দেয়। বাট আলটিমেটলি মানুষ কি চায়? মানুষ চায় ন্যায় বিচার। ফ্রম দ্য বিগিনিং অফ দ্য হিউম্যান হিস্ট্রি মানুষ ন্যায় বিচার চাবে, যে আমার সাথে অন্যায় যেন না হয়। মানুষ চায় নিরাপত্তা, তার জান এবং মালের নিরাপত্তা। তার এই জান এবং মালের নিরাপত্তার মধ্যে অর্থনৈতিক নিরাপত্তা যেমন চলে আসতেছে, তার যে একটা সত্তা, সে যে মানে জীবনযাপন করতে পারবে তার মতো করে, এর একটা নিরাপত্তা। অর্থাৎ তাকে কোনো বহিঃশত্রু এসে তাকে ডিকটেট করবে না, তার উপর ডোমিনেট করবে না, এটাও একটা নিরাপত্তা। এবং তার যে বিলিফ, তার যে কালচার, এটারও নিরাপত্তা। এবং এই যে নিরাপত্তাগুলো মানুষের দরকার হয়, এই কারণেই মানুষ একত্রিত হয়, রাষ্ট্র গঠন করে। কেননা রাষ্ট্র গঠনের মধ্যে রাষ্ট্র একটা শক্তিশালী ইনস্টিটিউশন যে কোনো সোসাইটিতে। রাষ্ট্র কি করবে? রাষ্ট্রের প্রাথমিক দায়িত্ব হচ্ছে মানুষের এই যে নিরাপত্তাগুলোকে প্রোভাইড করা এবং তাদের অধিকারগুলোকে সুনিশ্চিত করা। এবং এই ক্ষেত্রে রাষ্ট্রকে অলওয়েজ যারা দুর্বল সেগমেন্ট অফ দ্য সোসাইটি তাদেরকে সাপোর্ট দিতে হবে। কেননা যারা সবল তারা তো তাদের মতো একটা অবস্থানে রয়েছে, বরং সবলদেরকে কিভাবে অ্যাকাউন্ট করা যায় এবং তাদের কাছ থেকে যেটা প্রাপ্য সেটাকে আদায় করা যায়, এটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু সেই রকম গঠনমূলক, সেই রকম ইনসাফপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা কিন্তু আমরা এখন দেখছি না। এখন একটা ডিফারেন্ট রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আমরা রয়েছি, যেটা একটা মানে এই যে কারেন্ট রাষ্ট্র ব্যবস্থার ভিত্তিটাই হচ্ছে আপনার সেকুলার ক্যাপিটালিজম। তো সেকুলার ক্যাপিটালিজমের এখানে এরা বলতেছে ভ্যালু ফ্রি সোসাইটি, মানে নির্দিষ্ট কোনো আদর্শের ভিত্তিতে তারা যাচ্ছে না। তো তারা বলতেছে যে আমরা একটা ওয়েলফেয়ার স্টেট করতে চাই বেসড অন দিস প্রোগ্রাম। বাট এইটার কোনো ফিলোসফিক্যাল যে সঠিক দিক নির্দেশনা, যে মানুষ কেন এই দিকে যাবে, তার প্রপার প্রেজেন্টেশনটা এখানে নাই এখন। আর এই যে ক্যাপিটালিজমের মূল বিষয়টা হচ্ছে যে এখানে রাষ্ট্রের যারা পুঁজিপতি, দে গট দ্য হিউজ পাওয়ার, সো দে আর দ্য এস্টাবলিশমেন্ট। তো তারা তাদের মতো করে শাসক গোষ্ঠীকেও নিয়ন্ত্রণ করে, পলিসি নিয়ন্ত্রণ করে, এবং এই রাষ্ট্রের মধ্যে যে শোষণ এটা কন্টিনিউ করে। তো এই জায়গা থেকে যদি আমরা বের হয়ে আসতে না পারি, তাহলে আমরা যে পরিবর্তনের, যে আপনি যে বললেন যে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়িত কতটুকু হলো, সেই আকাঙ্ক্ষা পূরণ হবে না যদি না আমরা এই যে একটা ফ্রেমওয়ার্ক, এই যে বক্সের মধ্যে আমরা আটকে আছি, সেখান থেকে বের হয়ে আসতে না পারি। দেখেন বিএনপি, জামাত সহ আরও যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো আগে ছিল, আমি যেটা বললাম যে এদের প্রতি মানুষের আগে থেকে আস্থা ছিল না। আস্থা যদি থাকতো তাহলে তো শেখ হাসিনা কন্টিনিউ করতে পারতো না।
এরপরে যখন আমরা দেখলাম একটা নতুন রাজনৈতিক দল গঠন করলো ছাত্ররা, তখন মানুষের অনেক মানে দৃষ্টি ছিল সেখানে। তো সবাই আশা করছে যে তারা নতুন কোনো কিছু একটা নিয়ে আসবে, বিকজ মানুষ বুঝতে পারতেছে, কিন্তু আমরা সবাই বুঝতে পারতেছি যে পরিবর্তন দরকার, পরিবর্তন দরকার। এটাতে সবাই কিন্তু একমত, না হলে কিন্তু এই আলোচনাটা হতো না, যে সংস্কার রিলেটেড যে আলোচনাটা হচ্ছে। গত 1 বছর ধরে তো আমরা শুধু সংস্কারের আলোচনা করতেছি বিভিন্ন পর্যায়ে, বলতেছে দলের মধ্যে সংস্কার দরকার, পার্লামেন্ট এখন দ্বিকক্ষ বিশিষ্ট হইতে হবে, বা এই 70 অনুচ্ছেদ কিভাবে তত্ত্বাবধায়ক সরকার নিয়োগ হবে, কিভাবে প্রধান বিচারপতি নিয়োগ হবে, বিস্তারিত আলোচনা হচ্ছে। অনেকগুলো সংস্কার কমিটি ছিল, এখন আবার ঐক্যমত কমিটির আন্ডারে বিস্তার আলোচনা করতেছে মানুষজন। কেন করতেছে? বিকজ মানুষ জানে যে এক্সিস্টিং যে ব্যবস্থাটা রয়েছে, যে সিস্টেমটা রয়েছে, দিস ইজ নট গুড এনাফ, মানে ইটস নট গোয়িং টু সার্ভ দ্য পারপাস। এটা তো ক্লিয়ার হয়েছে। এখন কিন্তু মানুষ আসলে ওই জায়গাটা থেকে বের হতে পারতেছে না। মানুষকে তো মানে ওইটার মধ্যেই তারা চিন্তা করতেছে কিভাবে এটাকে ঠিকঠাক করা যায়, কিভাবে। এই জন্য তারা শুধু সংস্কারের কথা বলতেছে, পরিবর্তনের কথা বলতেছে না। বাট মাই পয়েন্ট হচ্ছে যে আপনি যদি এটাকে মানে একটা ফান্ডামেন্টাল একটা বা মৌলিক একটা পরিবর্তন না করেন, এই কাঠামোগত একটা চেঞ্জ যদি না নিয়ে আসেন, এর ভিতরে বিটস অ্যান্ড বাইটস যেটা আপনি পরিবর্তন করবেন, এই পরিবর্তনের মধ্যে দিয়ে আপনি কোনো রেজাল্ট পাবেন না। এবং এটা আগেও হয়েছে। এটা আপনার যেটা বললাম 90-এর পরে যে 3 দলীয় রূপরেখা ছিল, 71-এর পরে এক সংবিধান ছিল, সনদ ছিল, আজকে আবার নতুন করে জুলাই সনদ ঘোষণা করা হচ্ছে। তো সব কিছু মিলে আপনার ইটস নট অ্যাবাউট দ্য শুধু লিখিত কি থাকলো, ইটস অ্যাবাউট দ্য ফ্রেমওয়ার্ক। এটা একটা টোটাল রাষ্ট্র ব্যবস্থার একটা পরিবর্তন দরকার, যে তবে আপনি হয়তো বা সেটা আশা করতে পারেন যে একটা মানুষের যে আকাঙ্ক্ষাগুলো সেগুলো পূরণের পথে আমরা এগিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ ব্যারিস্টার রেজাউল করিম আপনার এই ব্যাপারে আপনার বিশ্লেষণের জন্য। আরেকটা ব্যাপার আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেটা বাংলাদেশের লাস্ট 1 ইয়ার পলিটিক্যাল রেলমের মধ্যে ওয়ান অফ দ্য ডমিনেন্ট ডিসকাশন যেটা হয়েছে, একটা আপনি টাচ আপ করছেন, যেটা হচ্ছে সংস্কার, আর এটা হচ্ছে নির্বাচন। মানুষের আপনি হয়তো যে কয়েকটা পয়েন্ট মেক করছেন, যে জামায়াত বা বিএনপি এক্সিস্টিং যে পলিটিক্যাল পার্টিগুলি অ্যাট দ্য মোমেন্ট মেবি আওয়ামী লীগ আউট অফ দ্য পিকচার, আপনি বলতেছেন যে মানুষের তাদের প্রতি সেই আস্থাটা নাই। কিন্তু সাধারণ মানুষ দেখা যাইতেছে তারা যখন কোনো র্যালি করতেছে বা তারা যখন কোনো সমাবেশ করতেছে, এখানে লাখ লাখ মানুষ চলে যেতেছে, এখানে হাজার হাজার মানুষের যে জড়ো হইতেছে। এই পয়েন্টটা আমি এই জন্যই নিয়ে আসতে চাইতেছি, যে মানুষের হয়তো একটা ধারণা আছে যে, বা তাদের মনে হয়তো এই ধরনের কোনো আইডিয়া আছে, যদি আমরা একটা নির্বাচন করতে পারতাম, যে আলোচনাটা এখন ডমিনেন্ট, যে নির্বাচন যদি একটা করা যেত কোনো ধরনের করাপশন ছাড়া, একটা সুস্থ স্বতঃস্ফূর্ত ওপেন অ্যান্ড ফেয়ার ইলেকশন যদি করা যেত, হয়তো এর মাধ্যমে এই যে পার্টিগুলি আছে বা নতুন যে পার্টি আসছে এনসিপি, এইখানে মানুষ সৎ বা নিষ্ঠাবান যে প্রার্থীরা, তাদেরকে সিলেকশনের মাধ্যমে তাদেরকে যখন পার্লামেন্টে নিয়ে বসাবে, তারা যখন পলিসি মেকিংয়ে ইনভলভ হবে, তারা যখন বিভিন্ন রাষ্ট্রীয় স্ট্রাকচারগুলিতে ইনভলভ হবে, মেবি এর মাধ্যমে, এই পিউরিফিকেশনের মাধ্যমে উই হ্যাভ আ বেটার ফিউচার মেবি। এই ব্যাপারে আপনার কি অ্যানালজি? রাইট, আপনি ভালো বলেছেন। অনেকে এই ইলেকশনের উপরে অনেক আস্থা রাখছে, যে ইলেকশন প্রসেসের মধ্যে দিয়ে হয়তো আস্থা রাখছে বলতে যে তাদের আস্থা হচ্ছে যে একটা ফেয়ার ইলেকশনের প্রতি। আগে যেরকম ইলেকশন হয়েছে শেখ হাসিনার সময়, না অবভিয়াসলি মানুষ মনে করছে যে যদি ফেয়ার ইলেকশন প্রসেসটা কন্টিনিউ করে তাহলে রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসবে। ওভার দ্য টাইম যে খারাপ মানুষগুলো ঝরে পড়বে, যারা ডেলিভার করতে ব্যর্থ হবে তাদেরকে মানুষ ভোট দেবে না, ভালো মানুষগুলো চলে আসবে। এবং এটাই হচ্ছে এই যে ওয়েস্টার্ন যে ডেমোক্রেসির তাদের বয়ান, যে তারা মনে করে যে ডেমোক্রেটিক প্রসেস অর্থাৎ ইলেকশনটা যদি কন্টিনিউ করে, পিপুল পার্টিসিপেট করে, তাহলে ওই সোসাইটি ধীরে ধীরে পরিশুদ্ধিত হয়। বাট এই ইলেকশনের আলোচনাটার আগে আমি আবার একটু সংস্কার বিষয়ে একটু বলতে চাই। দেখেন, যে সংস্কার যখন আপনি করবেন, তখন প্রথমে তো আপনাকে চিন্তা করতে হবে যে আমি আসলে কোথায় নিয়ে যেতে চাই রাষ্ট্রটাকে, বা মানুষ কি চায়, মানুষকে রিড করতে হবে। বাংলাদেশের মানুষ, আপনি জানেন 90% মানুষ মুসলিম, জি, ধর্মপ্রাণ, ইসলামকে ভালোবাসে, ইসলামের প্রতি তাদের সাবস্ক্রিপশন আছে ডেফিনেটলি। এবং মানুষ যে ইসলাম চায়, ইসলাম দ্বারা তারা শাসিত হতে চায়, এটার মানে অনেক ইভেন্ট থেকে আমরা এটা বুঝতে পারি, অনেক সার্ভে থেকে এটা উঠে এসেছে, এবং দেশের বাইরে থেকে, এবং পিউ রিসার্চ যে সার্ভে, মার্কিন যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক, তাদের সার্ভে থেকে উঠে এসেছে যে মানুষ আসলে
ইসলাম অনুযায়ী জীবনযাপন করতে চায়। সুতরাং যখন আপনি বললেন যে আমরা জালিমকে অপসারণ করেছি, এখন আমরা একটা নতুন বাংলাদেশ গড়ব, এখন যদি সবাই সিনসিয়ারলি এখানে আসতেন, ঠিক আছে, যদি বলেন যে হ্যাঁ আমরা সবার মতামতের ভিত্তিতে আমরা একটা রাষ্ট্র গঠন করব, সুন্দর করে নির্মাণ করব, দ্বিতীয় বাংলাদেশ বা দ্বিতীয় স্বাধীনতা যেটা, তাহলে আপনার উচিত ছিল এই রাষ্ট্রের মধ্যে সব ধরনের মতামতকে আপনি টেবিলে নিয়ে আসা। প্রথম কথাটা দেখেন আপনি, তারা কি করলো, যারা ইসলামের কথা বলে বা খেলাফতের কথা বলে, অর্থাৎ এই কনস্টিটিউশনাল যে সেকুলার ডেমোক্রেটিক যে কনস্টিটিউশনের বাইরে তো মানুষের যে ওপিনিয়নটা রয়েছে সেটাকে আপনি টেবিলে আনতে দিলেন না। সেই মানুষগুলো খেলাফতপন্থী মানুষদের উপর থেকে আপনি নিষেধাজ্ঞা উঠালেন না, আপনি এদেরকে নিয়েই আলোচনা করতেছেন। সেই ঘুরে ফিরে কিন্তু সেই আপনার অর্থাৎ একই মানুষের ডিফারেন্ট ফেস, একই আইডিয়ারই ডিফারেন্ট ফেস, তো তাদেরকে নিয়ে আপনি আলোচনা করে আপনি তো এখানে আপনার নিষ্ঠার পরিচয়টা দিলেন না, যে আপনি আসলে আসলেই সবার মতামতের ভিত্তিতে মানুষের আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে আপনি একটা রাষ্ট্র গঠন করতে চান। সেই জিনিসটা এখানে প্রতিফলিত হয়নি। আচ্ছা, সেকেন্ড দেখেন, এখন মানুষকে আসলে এই ধরনের সংস্কারে ইন্টারেস্টেড, 70 অনুচ্ছেদ বাতিল হবে, প্রধানমন্ত্রী পদে একজন একাধিকবার থাকবে না, 2বার থাকবে, দ্বিকক্ষ ত্রিকক্ষ হোয়াট এভার কক্ষ পার্লামেন্টে হোক, দ্যাট ইজ আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ থিংস। এই অ্যাডমিনিস্ট্রেটিভ থিংসের কারণে কেউ স্বৈরাচার হয়ে ওঠে না, এটার একটা আদর্শগত জায়গায় যেতে হবে। সে আদর্শগত জায়গাতে টাচ করতেছে না। মানুষ আসলে কি দ্বারা শাসিত হতে চায়? মানুষ কি মানুষ দ্বারা রুল হতে চায় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন দ্বারা শাসিত হতে চায়? যদি মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন দ্বারা শাসিত হতে চায়, তাহলে তো আপনার সংস্কার কমিটি শুধু একটাই এজেন্ডা থাকতো, যে আমাদের এক্সিস্টিং পলিসি কোনটা কোরআন এবং শরিয়ার সাথে কন্ট্রাডিক্ট করে, মানে সেটাকে সেটা ফেলে দাও, এই অনুযায়ী তুমি দাঁড় করাও। এত আলোচনা তো দরকার নাই। এত কমিশন, নারী কমিশন, স্বাস্থ্য কমিশন, বিভিন্ন কমিশন যে আপনি গঠন করেছেন, এই কমিশনগুলোর ফিলোসফিক্যাল বেসিসটা কি? ওই সেম ওয়েস্টার্ন ডেমোক্রেটিক সেকুলার যে বেসিসটা, তো এই বেসিসের এটার সাথে তো মানুষের সাবস্ক্রিপশন নাই। এটা শুধুমাত্র কিছু পলিটিক্যাল ফ্যামিলি, পলিটিক্যাল যে গ্রুপ যারা পাওয়ার পলিটিক্সের মধ্যে রয়েছে বাংলাদেশে, তাদের ইন্টারেস্ট রয়েছে, এবং তার পিছনে রয়েছে তাদের ওয়েস্টার্ন ফ্রেন্ডরা বা ফাদারও বলা যেতে পারে। তারা রয়েছে যে তোমরা যাও, তোমরা এই আলোচনা করো, বিকজ যে কোনো একটা আন্দোলন অভ্যুত্থানের পরে যেটা হয়, মানুষ ওয়ান্টস টু গো ব্যাক টু দেয়ার রুট। তো মানুষ যখন তার রুটে ফিরে যেতে না পারে, তার আকীদা, তার বিশ্বাসের দিকে ফিরে যেতে না পারে, কুইকলি তখন ওয়েস্টার্নরা এসে এখানে বিভিন্ন রকমের প্রেজেন্টেশন দেওয়া শুরু করে যে এইভাবে আমরা বাংলাদেশ গড়বো। অ্যান্ড দ্যাট ইজ হোয়াটস হ্যাপেনিং ইন বাংলাদেশ। তারা দেখাচ্ছে এই অনুচ্ছেদ বাদ গেলে, ওইভাবে পার্লামেন্ট গঠন করলে, এইভাবে করলে কল্যাণ রাষ্ট্র হবে, এই রাষ্ট্র হবে, সেই রাষ্ট্র হবে। বাট অ্যাজ ইফ যে মানে মুসলিমদের জন্য ইসলাম কোনো রাষ্ট্র ব্যবস্থা রাখে নাই। যে ইসলামের যে একটা রাষ্ট্র ব্যবস্থা রয়েছে, ইসলামের যে শাসন ব্যবস্থা রয়েছে, ইসলামের যে সুনির্দিষ্ট ফরেন পলিসি রয়েছে, ইকোনমিক পলিসি রয়েছে, বিচার ব্যবস্থা রয়েছে, এই জিনিসগুলো যেন আমরা জানি না। টোটাল সংস্কার কমিশনের যেটা আলোচনাটা দেখেন, তাদের আলোচনা ঘুরে ফিরে ওই জায়গাটুকুর মধ্যেই। তাহলে আমার যে চেতনা, যে আমার যে বিশ্বাস, যেটা দ্বারা আমি আমার ডেইলি জীবনযাপন করি, প্রত্যেকটা মুসলিম তো আমরা ডেইলি জীবনযাপন করি, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, ওই বিশ্বাস থেকেই। তাহলে কি আমরা শাসিত বা একটা ডিফারেন্ট বিশ্বাস দ্বারা? তাহলে আমার এই আকাঙ্ক্ষাটাকে আপনারা কেন টেবিলে আনছেন না? সুতরাং আমি মনে করি এই যে বাকি জিনিসটা সংস্কার নামে যা হচ্ছে, এগুলো হচ্ছে একটা মানে ফালতু আলোচনা। আই এম সরি টু সে দ্যাট দিস ইজ এ ফালতু আলোচনা। এটা টাইম ক্ষেপণ করা, অথবা এটা করে একটা বুঝ দেওয়া যে লুক আমরা একটা কিছু করতেছি, তোমরা তোমরা একটা অস্থির হয়ে না, তোমরা আবার দ্রুত সেই মানে রুটে ফিরে যেও না। সরি, আপনার এখানে একটা পয়েন্ট আমি মেক করতে চাই, যেটা হচ্ছে যে আপনি বললেন যে ইসলামপন্থী মানুষ বা যারা ইসলামের কথা বলতেছে তারা এই আলোচনায় ইনভলভ না। জামায়াত ইসলাম বা অন্যান্য যারা ইসলামিক পার্টি, তারা তো এই আলোচনাগুলোতে ইনভলভ, তারা তো এই সংস্কারের যে আলোচনা সেই টেবিলে ওনারাও বসতেছেন। তাহলে কিভাবে আপনি বলতেছেন যে ইসলামের কথা যারা বলতেছে বা ইসলামিক চেতনা যাদের মধ্যে আছে, তারা এই ডিসকাশনে ইনভলভ না? ওয়েল, এখানে ইসলামিক গ্রুপগুলো হয়তো তাদের নিজস্ব একটা পলিসি রয়েছে, তারা কিভাবে শরিয়া নিয়ে আসবে। আই ক্যান সে, আমি আমার দৃষ্টিকোণ থেকে দেখতে পাই যেটা, সেটা হচ্ছে যে এক্সিস্টিং পলিসির মধ্যে পার্টিসিপেট করে ইসলাম ব্রিং করা সম্ভব না, ইসলামকে এস্টাবলিশ করা পসিবল না। অর্থাৎ যখন দেখেন আপনি মূল জিনিসটা, আমি যদি একটা উদাহরণ দেই, যে এই যে ব্যবস্থাটা আসলে ইসলামের সাথে কম্প্যাটেবল না, ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ না, বা এটার কোনো শরিয়া থেকে কোনো ভিত্তি নাই, এটা একটা ওয়েস্টার্ন সেকুলার সিস্টেম,
সো এই সিস্টেমটা পতিত মানে এটা মুসলিমদের তো এই সিস্টেম দ্বারা শাসিত হবার কথা না। সুতরাং তাদের কাছে এই যে জিনিসটা একটা এমন যে ধরেন এমন একটা রান্না হচ্ছে, আমি একটা উদাহরণ দিতে চাচ্ছিলাম, এমন একটা রান্না হচ্ছে ধরেন শুকুরের মাংস রান্না হচ্ছে, এখানে বেটার রেসিপি কি করা যায়, এই আলোচনাটা তো ইররিলেভেন্ট। ঠিক আছে, আপনি রেসিপি চেঞ্জ করলেন, আপনি ঝাল বাড়াইলেন বা আপনি নুন বাড়ালেন, কিন্তু এটাই তো হচ্ছে সংস্কারের আলোচনা, কিন্তু আপনি তো রান্না করতেছেন সেই শুকুরের মাংস যেটা 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 আমি 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 খাই না বা আমার বিশ্বাসের সাথে যেটা যায় না। ঠিক আছে, যারা খায় তারা খাক, তারা তাদের মধ্যে পুষ্টিগুণ খুঁজে পাইলে পাক, কিন্তু মুসলিম অ্যাজ এ মুসলিম হিসেবে সাধারণ মানুষের জন্য তো এটা আমার খাবার না। সুতরাং এইটার রেসিপির আলোচনার মধ্যে আমি পার্টিসিপেট করতে চাই না। আমার আলোচনা হবে যে আমরা এইখানে যেটা মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী কিভাবে রাষ্ট্রটাকে সংস্কার করা যায়। আচ্ছা ব্যারিস্টার রেজাউল করিম সাহেব, আপনার ওই অরিজিনাল যে আইডিয়া ওইখান থেকে আমি হয়তো আপনাকে একটু ডাইভার্ট করে ফেলছি। আমি যেটা বলতেছিলাম যে নির্বাচনের মাধ্যমে আমার মনে হয় যে দেশের মানুষের এখনও একটা আস্থা আছে। তারা মনে করে যে হয়তো নির্বাচনের মাধ্যমে নির্বাচন যদি ফেয়ার হয়, তারা নির্বাচনের মাধ্যমে মানে যোগ্য ক্যান্ডিডেটদেরকে যদি আনতে পারে, তাইলে বাংলাদেশের যে পার্লামেন্টে তারা যখন যাবে তারা সুশাসন ফিরে আনতে পারবে। যে ব্যাপারে আমি আপনাকে অলরেডি জিজ্ঞেস করছি, ওই ব্যাপারটা যদি একটু ফোকাস করতেন আপনি। ইয়েস আপনি বলেছেন, দুঃখিত আমি একটু অন্য আলোচনায় চলে গিয়েছিলাম। না, দ্যাটস ফাইন। নির্বাচনের আপনি ঠিকই বলেছেন যে নির্বাচন প্রসেসের মধ্যে দিয়ে আশা করা হয় যে ভালো মানুষগুলো উঠে আসবে যদি নির্বাচন ব্যবস্থাটা ঠিক মতো ফাংশন করে। মানে আমি আবারও বলছি, যদি ঠিক মতো ফাংশন করে, কিন্তু যতই ফাংশনও করুক, কিন্তু নির্বাচন ব্যবস্থা কখনো একটা রাষ্ট্রের মৌলিক কাঠামোগত পরিবর্তন নিয়ে আসবে না। অর্থাৎ আমরা এখন যে জাংচারে রয়েছি, আমাদের এখন সিদ্ধান্ত নিতে হচ্ছে যে আমরা কি এক্সিস্টিং কাঠামোর মধ্যে থাকবো না আমরা একটা নতুন কাঠামো নিয়ে আসবো। এই ক্ষেত্রে নির্বাচনটা আসলে কোনো কার্যকর ভূমিকা রাখবে না, কারণ আপনার এই জন্যে বলা হয় এটাকে বিপ্লব। যেন বড় পরিবর্তন কিন্তু আসলে নির্বাচনের মধ্যে দিয়ে আসে না। আপনি দেখেন শেখ হাসিনার পতনটা কিন্তু নির্বাচনের মধ্যে দিয়ে করা সম্ভব হয় নাই, এরশাদের পতনে নির্বাচনের মধ্যে দিয়ে সম্ভব হয় নাই, আন্দোলন করতে হয়েছে, মানুষকে জেগে উঠতে হয়েছে। সুতরাং নির্বাচনের একটা সুবিধা রয়েছে, তার একটা ফাংশন রয়েছে, বাট এর একটা লিমিটেশনও রয়েছে। এটা হচ্ছে একটা আলোচনা। দ্বিতীয় হচ্ছে এই যে গণতান্ত্রিক ব্যবস্থায় এখন যে নির্বাচনটা হয়, এখানে নির্বাচনটা আসলে মানে সঠিকভাবে ফাংশন করতে পারে না, বিকজ নির্বাচনের মধ্যে আপনার এই যে এস্টাবলিশমেন্টের কথা বললাম, পুঁজিপতিদের কথা বললাম, তাদের ইনভেস্টমেন্ট থাকে। এটা শুধু বাংলাদেশ বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির জন্য না, আমরা ম্যাচিউর যেটা ডেমোক্রেটিক কান্ট্রি এবং খোদ মার্কিন যুক্তরাষ্ট্রেও আমরা জানি যে এখানে যারা লবিস্টরা থাকে, যারা স্পন্সর করে পলিটিক্যাল পার্টিগুলোকে, তারা আসলে তারাই ঠিক করে ফেলে আসলে কারা পাওয়ারে আসবে। হ্যাঁ, এবং অ্যাট দ্য সেম টাইম এই জনমতটাকে এটাকে ইউ ক্যান ম্যানিপুলেট ইট উইথ দ্য মিডিয়া। সো এখন তো এটা আরও অনেক সহজ হয়ে গেছে, মানে মিডিয়ার হিউজ ইনফ্লুয়েন্স রয়েছে। সুতরাং এই মিডিয়ার যে একটা ভূমিকা, মানির যে ভূমিকা, এগুলোর মধ্যে দিয়ে যে নির্বাচনটা হয়, সেখানে আসলে নির্বাচনের যে অরিজিনাল আইডিয়া যে মানুষ তার নিজে থেকে গিয়ে তার একটা মতামত দেবে, সেটা কিন্তু পাচ্ছে না। মানুষের মতামতটাকে অলরেডি হাইজ্যাক করা হচ্ছে বা অলরেডি একটা হাইপ তৈরি করা হচ্ছে। সো এখানে নির্বাচনের গেমটা একটা ডিফারেন্ট গেম। এবং বাংলাদেশে আমরা দেখেছি যখন ফেয়ার ইলেকশন হয়েছে, সেটা ধরেন 91-এর কথা বলেন বা এর পরবর্তীতে যেগুলো ইলেকশনকে মোটামুটি ফেয়ার বলা হয়, সে সমস্ত ইলেকশনের মধ্যে দিয়ে আমরা দেখেছি শীর্ষ সন্ত্রাসীরা নির্বাচিত হয়ে পার্লামেন্টে এসেছে। গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থার মধ্যে দিয়ে মোদির মতো কসাই যে ওপেনলি মুসলিমদের প্রতি তার যে বিদ্বেষ সে প্রকাশ করে, সেরকম একটা মানুষও কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে এসেছে। ডোনাল্ড ট্রাম্পের মতো একটা মানে আমি বলবো একটা উম্মাদ টাইপের মানুষ, একটা ভার জোকারের মতো মানুষ, সেও কিন্তু পাওয়ারে এসেছে, নির্বাচিত হয়ে তো এসেছে। সুতরাং আপনি নির্বাচন ব্যবস্থার উপর যে এতটা আপনি আস্থা রাখবেন যেটা আপনার সব রাষ্ট্রের সব সমস্যার সমাধান করে দিবে, এটা আমার মনে হয় যে এটা ঠিক না। নির্বাচনের একটা ভূমিকা আছে, অবভিয়াসলি আছে, যেটা আপনার যদি এই ধরনের প্রভাবমুক্ত নির্বাচন হয়, তাহলে সমাজের ভালো মানুষগুলো হয়তো বা অন্যদের আস্থা নিয়ে উঠে আসবে। সেটা হবে আমরা যে ধরনের মানে রাষ্ট্র ব্যবস্থার কথা চিন্তা করি, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা, খেলাফত ব্যবস্থার অধীনেও কিন্তু নির্বাচন হবে, সেখানেও মানুষের প্রতিনিধিরা নির্বাচিত হয়ে আসবেন এবং খোদ খলিফাও নির্বাচিত হবেন। বাট প্রথম যে এস্টাবলিশমেন্ট অফ দ্য খেলাফা, এটা নির্বাচনের মাধ্যমে হবে না।
প্রথম যখন মদিনা স্টেটটা গঠন করা হয়েছিল, এটা নির্বাচনের মাধ্যমে গঠন করা হয়নি। এটার আমরা জানি যে এটার যে নুসরা যারা সমাজের প্রভাবশালী মানুষ, তাদের সাপোর্টে আউস অ্যান্ড খাজরাজের যারা সামরিক শক্তি ছিল, তাদের সাপোর্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে রাষ্ট্রটা গঠন করেন। কিন্তু পরবর্তী খলিফাগুলো নির্বাচিত হয়েছেন। সেই নির্বাচন ব্যবস্থা কেমন হতে পারে, সেই নির্বাচনের মানে ধরন কেমন হবে, এখনকার তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা কিভাবে সারা বিশ্বের উম্মারা খলিফাকে নির্বাচিত করতে, সেই আলোচনাটা ডিফারেন্ট আলোচনা। কিন্তু ডোন্ট মিক্স ইট উইথ দ্য এস্টাবলিশমেন্ট অফ খেলাফা। এস্টাবলিশমেন্ট অফ খেলাফা কখনো নির্বাচনের মধ্যে দিয়ে হবে না। বাট ওয়ান্স দ্য খেলাফত ইজ এস্টাবলিশড, তখন এইখানে নির্বাচনের মাধ্যমে সমাজের দায়িত্বশীল মানুষগুলো উঠে আসবে, বিকজ সেই নির্বাচনগুলো অর্থ এবং এই মিডিয়ার কারসাজির যে প্রভাব সেটা মুক্ত থাকবে। থ্যাংক ইউ এক্সপ্লেইন করার জন্য যে নির্বাচনের একটা লিমিটেশন আছে, এবং যেটা আপনি এক্সপ্লেইন করলেন গ্লোবালি হয়তো আমরা দেখতে পাই যে ডিসপাইট ফেয়ার ইলেকশনের মধ্যেও হয়তো অনেক এক্সটার্নাল ইনফ্লুয়েন্স থাকে। বাট আপনি আপনার এই আনসারের মধ্যে টাচ আপন করছেন যে খিলাফতের কথা। হাউ ডাজ দ্যাট লুক লাইক? খিলাফতের মধ্যে কি হবে, মানে আপনি কি বলতে চান যে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি বলি কোট আনকোট যে রিলিজিয়াস টাইপ মানুষ যারা, বাংলায় আমরা যদি বলি মোল্লা, আমি কটাক্ষ করে বলতেছি না, মানে বাংলাদেশের যে রিলিজিয়াস টাইপের মানুষ, ধরেন ইসলামিক স্কলার বা উলামা, খিলাফত মানে কি তারা পার্লামেন্টে বসবেন, যারা ইসলামিক জ্ঞানে অনেক জ্ঞানী বা ইসলামের ব্যাপারে তাদের অনেক পড়াশোনা আছে, তারা কি মানে কিভাবে এটা কাজ করে, একটা খিলাফত রাষ্ট্র কিভাবে কাজ করে, এখানে কি যে রিলিজিয়াস ক্লার্জি তারা কি এখানে বসে রাষ্ট্র চালায় কিনা, এই ব্যাপারে যদি আপনি আপনার ক্লারিফিকেশন দিতেন। না, আপনি ঠিকই বলেছেন। এই কিছু মানুষের মধ্যে একটা ধারণা আছে যে খেলাফত রাষ্ট্রটা হচ্ছে একটা মোল্লাদের দ্বারা রান করা একটা রাষ্ট্র। ধরেন তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাদের কপালে নামাজের দাগ থাকবে, লম্বা লম্বা দাড়ি থাকবে, এটা কি? না, মুসলিমরা তো নামাজ পড়বেই, হ্যাঁ, এটা তো স্বাভাবিক, আমরা সবাই নামাজ পড়ি যারা মুসলিমরা। কিন্তু যখন আমরা বলি যে রাষ্ট্র রান করার ব্যাপার, তখন এখানে ইউনিট দ্য এক্সপার্ট, ওই পার্টিকুলার বিষয়ে তাদের জ্ঞান থাকা, সেটা আপনার ধর্মীয় জ্ঞানও থাকতে হবে এবং পার্থিব জ্ঞানও থাকতে হবে। বিকজ ডিফারেন্ট এরিয়া রয়েছে। ফর এক্সাম্পল দ্য ইকোনমি, ইকোনমির ব্যাপারে ইসলামের একটা বিধান রয়েছে, সুনির্দিষ্টভাবে ইসলামিক একটা ইকোনমি উইচ ইজ ইউনিক একটা ইকোনমিক সিস্টেম। ক্যাপিটালিস্ট যে ইকোনমিক সিস্টেম বা আপনার কমিউনিজমের যে ইকোনমিক সিস্টেম তার থেকে ডিফারেন্ট। তো এই জিনিসগুলো আন্ডারস্ট্যান্ড করতে হবে। আনফর্চুনেটলি ধরেন দীর্ঘদিন আমরা একটা ডেমোক্রেটিক শাসন ব্যবস্থার আন্ডারে থাকার কারণে আমাদের মিডিয়াতে বা আমাদের শিক্ষা ব্যবস্থাতে সাধারণ মানুষের কাছে ইসলামিক আসলে এই যে রাষ্ট্র ব্যবস্থা, ইকোনমিক সিস্টেম বা ইসলামিক যে জুডিশিয়াল সিস্টেম, ফরেন পলিসি, এগুলোকে খুব ডিজাইন করে আসলে এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। এই কারণে এই ধরনের একটা পারসেপশন তৈরি হয়েছে অনেকের মধ্যে। বাট আলহামদুলিল্লাহ আমি এটা বলবো যে এখন কিন্তু আমি বিশেষত ইয়াং জেনারেশনটা বা এরকম একটা গোষ্ঠী তৈরি হয়েছে যারা কিন্তু খুব সিরিয়াসলি পড়াশোনা করে এগুলো ব্যাপারে তারা রিসার্চ করতেছে, প্রেজেন্ট করতেছে, অ্যান্ড দিস ডিসকাশনিং ইজ গোয়িং অন, দ্যাট ইজ এ পজিটিভ সাইন আমি মনে করি। আর তারপরেও আপনারা দেখবেন যে সেকুলার গোষ্ঠীর মধ্যে বিভিন্ন আলোচনার মধ্যে তারা এমনভাবে তাদের ডিসকাশন পয়েন্টটা ঠিক করে, টেবিলটা সেট আপ করে এমনভাবে যেখানে ইসলামকে তারা মাইনাস রাখে, আর ইসলামের ব্যাপারে তারা মনে করে যে হুজুররা আর নট কম্পিটেন্ট। হ্যাঁ, তো হুজুরদের ব্যাপারে একটা পারসেপশন দেওয়া হয়। ফর এক্সাম্পল, আপনি হয়তো কারো নাম নিতে চাইতেছেন না, রিসেন্টলি একজন ফেমাস একজন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার, উনি কিন্তু কিছু ইসলামিক মহলের স্কলারদের নিয়ে একটা ইন্টারভিউ করছেন, এবং এখানে উনি প্রশ্ন করছেন তাদেরকে যে ইসলামিক অর্থনীতির ব্যাপারে কথা বলতে। এখানে তারা ভেরি আনকনভিন্সিং আনসার দিয়েছেন ওই প্রশ্নের উত্তরে। সেই জন্য আমি বলতে চাইছিলাম যে রাষ্ট্র কি একটা ক্লার্জি টাইপের মানুষ দিয়ে চালানো হবে কিনা। আনফর্চুনেটলি যে বাংলাদেশে আমরা যে দীর্ঘদিন আমরা আসলে ইসলামিক শাসন ব্যবস্থার বাইরে এবং উপনিবেশিক শাসন ব্যবস্থার অধীনে ছিলাম, এবং সেটাই কিন্তু কন্টিনিউ করতেছে। সুতরাং এখানে বাই ডিজাইন আমাদের সিলেবাস থেকে, আমাদের মিডিয়াগুলো থেকে, পাবলিক স্পেয়ার থেকে ইসলামের যে শাসন ব্যবস্থা, ইসলামের যে রাষ্ট্র ব্যবস্থা বা ইসলামের যে আরও ডিটেলস আপনার ধরেন ইকোনমিক সিস্টেম, সোশ্যাল সিস্টেম, জুডিশিয়ারি, ফরেন পলিসি, এই যে এই ব্যাপারগুলোকে কিন্তু সরিয়ে ফেলা হয়েছে, এবং এমন একটা পারসেপশন ক্রিয়েট করা হয়েছে ইট ইজ অনলি একটা স্পিরিচুয়াল একটা মানে রিলিজন,
এটা যে একটা জীবন ব্যবস্থা, এটা আমরা পড়ি কিন্তু আমরা ওটাকে মিন করি না। আমরা মনে করি যে এটা শুধুমাত্র স্পিরিচুয়াল, মানে আমার নামাজ রোজার সাথে কানেক্টেড। তো এই কারণে একটা পারসেপশন তৈরি হয়েছে। বাট অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে রিসেন্টলি এখন কিন্তু বাংলাদেশের তরুণরা জেগে উঠেছে এবং মাদ্রাসা শিক্ষার বাইরেও প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা ছেলে মেয়েদের মধ্যে ইসলামের ব্যাপারে আগ্রহ অনেক বেড়েছে। তারা এটা গোড়া থেকে স্টাডি করতেছে, এই সিস্টেমগুলো জানতেছে, এগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, সেমিনার হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ডিসকাশন হচ্ছে। সো দিস ইজ একটা ইতিবাচক একটা দিক আমি বলবো। কিন্তু আপনার কথা যদি আমি আসি যে হ্যাঁ, এরকম বিভিন্ন সেট আপের মধ্যে, আলোচনার মধ্যে প্রথমত হচ্ছে তাদের ইসলামিস্টদেরকে তাদের মতামতটা তুলে ধরার সুযোগই দেওয়া হয় না। আর যদি দেওয়াও হয় এমনভাবে কর্নার করা হয়, মানে ওরা তাদের এজেন্ডাকে মাথায় রেখে তারা এটাকে করে, যাতে করে তারা বোঝানোর চেষ্টা করে যে ইউ গাইজ আর নট রেডি, হ্যাঁ ইসলামের তোমাদের সেই কম্পিটেন্ট লোক নাই। ইন্টারেস্টিংলি দেখবেন যে আসলে বাংলাদেশে যারা ইভেন সেকুলার পলিটিক্স করে, মানে আলট্রা সেকুলার যারা, মানে 0.1% যারা একেবারে নিজেদেরকে নাস্তিক দাবি করে, তাদের কথা বাদ দিলে সবাই কিন্তু ইভেন সেকুলার পলিটিক্স করলেও মনে করে যে ইসলাম ইজ দ্য বেস্ট, কারণ আল্লাহ যেটা দিয়েছেন এটা ভালো। এটা তো ভালো, কিন্তু ভালো জিনিসটা রান করার মতো ভালো মানুষ নাই, এটা হচ্ছে তাদের আর্গুমেন্ট। কিন্তু ভালো মানুষের অভাব আসলে এই উম্মাতে কখনোই ছিল না, আগামীতে কখনো হবে না ইনশাল্লাহ। মানুষ রয়েছে, কিন্তু সেই মানুষগুলোকে তো আপনি স্পেসটা দিচ্ছেন না। কেননা আপনার এই যে পারসেপশন যে যারা দাড়ি টুপিওয়ালা নামাজি লোকজন, এরা শুধুমাত্র মনে হয় গুড ফর জানাজা অ্যান্ড বিয়ে পড়ানোর ক্ষেত্রে, হ্যাঁ, বাট এদের যে রিসার্চ রয়েছে, স্পেশালি আমি বলবো বাংলাদেশে যারা খেলাফতপন্থী যারা পলিটিক্স করে, এদের যে লেভেলের রিসার্চ রয়েছে, এই সেকুলার পলিটিক্যাল পার্টিগুলো বাংলাদেশ নিয়ে এরকম কোনো ডিপ লেভেলে কোনো রিসার্চ তাদের কিন্তু প্রেজেন্ট করতে পারে নাই। সুতরাং এই রিসার্চগুলো, এবং তারা মানে আগামীতে এটা যখন খেলাফত রাষ্ট্র এস্টাবলিশড হবে ইনশাল্লাহ, তখন তার কনস্টিটিউশনটা কেমন হবে, ড্রাফট কনস্টিটিউশন তারা প্রেজেন্ট করেছে, প্যাসিফিক ইকোনমিক পলিসি প্রেজেন্ট করেছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কীভাবে করা যায় এটা নিয়ে ওয়ার্ক করা রয়েছে। এবং এটা তো একটা উম্মার সাথে কানেক্টেড, এটা প্রত্যেকটা মুসলিম জনপদের ব্যাপারে আলাদা আলাদা করে প্ল্যান করা রয়েছে। সো এটা আবার কানেক্টেডলি কীভাবে কাজ করবে, কিভাবে আমরা একটা সুপার পাওয়ারে পরিণত পারি, তার ব্লু প্রিন্ট তৈরি করা রয়েছে। বাট আপনি তো সেই স্পেসটা দিচ্ছেন না। আপনি এই যে কনস্টিটিউশনাল যে ফ্রেমওয়ার্কের মধ্যে শুধু আপনি আলোচনাটাকে সীমাবদ্ধ রেখেছেন, যেটা আমি বলেছিলাম আপনার সংস্কার আলোচনার মধ্যে। এদেরকে যদি আপনি একদিকে বলছেন যে আপনারা গণতান্ত্রিক, আপনারা সকল মতামতকে তো মানে গুরুত্ব দেন, কিন্তু আপনি একটা বিশাল অংশ মানুষের যে মতামত এবং এইরকম একটা ওয়েল থটফুল যে রিসার্চগুলো, এগুলোকে আপনি প্রেজেন্ট করারই সুযোগ দিচ্ছেন না। এবং আপনি সেই হাসিনার সমালোচনা অনেক করেন, তখনকার আপনার স্বৈর শাসকের কথা বলেন, কালো আইনের কথা বলেন, কিন্তু সেই আইনগুলো তো কন্টিনিউ হচ্ছে। আপনি খেলাফতপন্থীদের উপর নিষেধাজ্ঞা আপনি তুলছেন না, তাদের নেতাকর্মীদেরকে আপনি জেলে পুরে রাখছেন, তাহলে এই আলোচনাটা আপনি আসতেছে না। তো আপনি আপনার সিনসিয়ারিটি শো করেন, তারপরে এই খেলাফতপন্থীরা দেখাতে পারবে যে তাদের কম্পিটেন্সিটা। ইন্টারেস্টিং। সো আমি আপনাকে থ্যাংক ইউ ক্ল্যারিফাই করার জন্য। আমি আজকে আমাদের যে অরিজিনাল ডিসকাশন সেখানে আবার নিয়ে আসতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের, আপামর মানুষের যে চাওয়া পাওয়া, যে আকাঙ্ক্ষা, সেইখানে তো আপনি হয়তো ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি আইডেন্টিফাই করছেন যে বাংলাদেশের যে ট্রেজেক্টরি ওই চাওয়া পাওয়ার ব্যাপারে ওইটা ফুলফিল হইতেছে না। সো দ্য ডিসকাশন শুড বি যে আপনি খিলাফতের কথা বলছেন, ইসলামিক রাষ্ট্রের কথা বলছেন, হাউ ডাজ দ্যাট, সেই ইসলামিক রাষ্ট্র বা খিলাফত ব্যবস্থা কীভাবে এই বাস্তবতাকে চেঞ্জ করবে? যদি আপনি ভেঙে বলতেন বা ইলাবোরেট করতেন যে এই চাওয়া পাওয়া কীভাবে একটা খিলাফত রাষ্ট্র বা আপনার ভাষ্য অনুযায়ী একটা ইসলামিক রাষ্ট্র সেই চাওয়া পাওয়াকে পরিপূর্ণ করবে। প্রথম কথা হচ্ছে, দেখেন, আমরা যখন খেলাফতের কথা বলি, আমরা কিন্তু কোনো কল্প কাহিনীর কথা বলতেছি না। ইটস নট এ মিথোলজি, হ্যাঁ, ইটস এ হিস্ট্রি, ওয়েল ডকুমেন্টেড হিস্ট্রি। অ্যান্ড আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থার কথা বলছি যেটা এই পৃথিবীর সবচেয়ে বেস্ট মানব, বেস্ট অফ দ্য ক্রিয়েশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এস্টাবলিশ করেছিলেন। সাহাবা রাদিয়াল্লাহু আনহু তারা এটাকে কন্টিনিউ করেছেন, পরবর্তী তাবেঈনটা কন্টিনিউ করেছেন। দীর্ঘ 1300 বছর ধরে মুসলিমরা খেলাফত শাসন ব্যবস্থার অধীনে ছিল। সো ইটস নাথিং নিউ। এবং এটার সব ডকুমেন্ট রয়েছে। এবং মানে শরিয়া ব্যাপারে অনেকে মনে করেন যে এটা একটা ভেগ জিনিস, এটা বোধহয় একটা মোরাল কোড। বাট ইটস নট মোরাল কোড, ইটস এ ডিটেলস
ডিটেলস ইউ ক্যান গো অ্যান্ড গেট দ্য জাজমেন্ট অফ দিস, সেই যে ইসলামিক খলিফার যে কোর্টের যে জাজমেন্টগুলো ছিল, সেই জাজমেন্টের ডিটেল ডিসকাশনগুলো অ্যাভেলেবল, এবং সেটার উপরে যারা স্কলার রয়েছেন সেই স্কলারদের ডিসকাশন রয়েছে, কোরআন হাদিসের ইজমার ডিটেলসটা রয়েছে। সো এটা একটা গালগপ্প না। না, বুঝতে পারছি আপনি once again আপনি ফোকাস করতেছেন যে একাডেমিয়ার প্রতি। উই নো দ্য একাডেমি এক্সিস্ট, বাট আমি আপনাকে না, প্র্যাকটিক্যাল জায়গা, আই এম কামিং ব্যাক টু প্র্যাকটিক্যাল জায়গায়। সো প্র্যাকটিক্যালি ধরেন, জাস্ট টু ক্যাভিয়াট দ্য ডিসকাশন, যে প্র্যাকটিক্যালি বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে আসছিল তাদের ইকোনমিক রাইটের জন্য, যেটা আপনিও বলছেন, তাদের সিকিউরিটির জন্য, তাদের ইন্ডিয়ান যে আগ্রাসন সেটাকে বন্ধ করার জন্য, তাদের যে অর্থনৈতিক অবস্থা সেইটা থেকে সেটাকে আপলিফট করার জন্য। এগুলির ব্যাপারে প্র্যাকটিক্যাল যদি অ্যাসপেক্ট থেকে আপনি বলেন যে প্র্যাকটিক্যালি কীভাবে আপনি যে রাষ্ট্রের কথা বলতেছেন তারা কিভাবে এই পরিস্থিতির পরিবর্তন করবে। রাইট, আমি ওখানে আসছিলাম যে আপনার ধরেন আমি যদি কয়েকটা এরিয়াতে ফোকাস করি অর্থনৈতিকভাবে, যে অর্থনৈতিকভাবে খেলাফত রাষ্ট্র কীভাবে মানুষের মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো সমাধান করবে। সো ইসলামিক যে অর্থনীতিটা, এটা কিন্তু আপনাকে আমি আগে বললাম যে এটা একটা ইউনিক অর্থনৈতিক ব্যবস্থা। সো পশ্চিমারা যেভাবে অর্থনীতিটাকে দেখে, তারা মনে করে যে সম্পদটা সীমিত, মানুষের চাহিদা অসীম, সুতরাং এই সীমিত সম্পদ দিয়ে অসীম চাহিদা পূরণ হবে না। সো ইকোনমিক্স is basically, the Adam Smith যেভাবে এনেছেন, is a management of that properties of these resources so that you can maximize the utilization. বাট ইসলাম এই জায়গাটাকে একটা ডিফারেন্ট ভিউ পয়েন্ট থেকে নিয়ে আসতেছেন। ইসলাম বলতেছেন যে এখানে সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট দিয়েছেন। সো এটাকে আপনার এমনভাবে এটাকে ব্যবহার করতে হবে যাতে করে এটা মানুষের মৌলিক সমস্যাগুলো সমাধান করে, আর রাষ্ট্র সেই দায়িত্বটা পালন করবে। সো ওয়েস্টার্ন ক্যাপিটালিজমে দেখানো হচ্ছে যে আপনার তারা গুরুত্ব দিচ্ছে শুধুমাত্র প্রোডাকশনের উপরে। তারা মনে করে প্রোডাকশন যদি বেশি হয় তাহলে এটা একটা ট্রিকল ডাউন এফেক্টের কারণে এর সুফলটা ধীরে ধীরে গোড়াতে গিয়ে পৌঁছাবে। আর এই কারণে তারা মনে করে যে সম্পদটা যত বেশি পুঞ্জীভূত হবে কিছু মানুষের হাতে, তখন এর প্রোডাক্টিভিটিটা বাড়বে। কারণ একই সম্পদ ধরেন 100 টাকা একটা ইউনিট ধরলাম, তো এইটা যদি আপনি 100 জন মানুষের মধ্যে আপনি 1 টাকা করে দিয়ে দেন, তাহলে তো কেউ বড় কিছু করতে পারবে না। তারা মনে করে যে এইটা 95 জন মানুষের টাকার দরকার নাই, 5 জন মানুষের কাছে এটা আপনি দিয়ে দেন 20 টাকা করে, তখন তারা বড় কিছু করবে, ওইখান থেকে যে সুফল আসবে তারা বাকিরা সেটা ভোগ করবে। অর্থাৎ এবং আমরা দেখি যে বিগ জায়েন্ট কোম্পানি, মাল্টিনেশনাল কোম্পানি এগুলো গড়ে উঠেছে ওয়েস্টার্ন নিয়েতে, এবং আমরা দেখি যে অর্থনৈতিক অনেক বৈষম্য, ডিসপ্যারিটি, ঠিক আছে। তো তারা মনে করে এই বড় কর্পোরেশনগুলোতে মানুষ চাকরি করবে, চাকরি করে তারা চলবে, আর যারা চাকরিও করতে পারবে না তাদেরকে ভাতা দেওয়া হবে। এটা হচ্ছে তাদের সলিউশন। বলে ইসলাম দেখতেছে ডিফারেন্টভাবে। ইসলাম বলতেছে যে সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এটাকে উল্লেখ করেছেন যে এটা যেন কিছু মানুষের হাতে পুঞ্জীভূত না হয়। সো হোয়াট ইজ দিস ফিলোসফি আপনাকে কি দিচ্ছে, যে এটাকে এমনভাবে এই সার্কুলেশনটা হতে হবে যাতে এটা সবার কাছে যাইতে পারে, সুষম বন্টনটা হয়। বাট এটা আবার কনফিউজ হওয়া যাবে না কমিউনিস্ট আইডিয়ার সাথে, যারা বলতেছে যে ইকুয়ালি, তারা আবার মানুষের যোগ্যতা বা কোয়ালিটিকে কনসিডার করছে না। তো ইসলাম বলতেছে যে এই সম্পদটা যদি সোসাইটির মধ্যে আবর্তিত হতে থাকে, তাহলে রাষ্ট্র যদি শুধুমাত্র জায়েন্ট বিগ কর্পোরেশনগুলোকে সাপোর্ট না দিয়ে গোড়াতে সাপোর্ট দেয়, মিডিল অ্যান্ড ক্ষুদ্র অ্যান্ড মিডিল ইন্ডাস্ট্রিগুলোকে, এবং তাহলে এখানে যে কর্মসংস্থান তৈরি হবে, ইকোনমিক্সের যে ভাইটালিটিটা আসবে, এইভাবে হচ্ছে ইকোনমিক সলিউশনটা আসবে। কারণ আপনার কর্মসংস্থান তৈরি হবে এবং ক্ষুদ্র শিল্পগুলো বিকাশ করবে। আর যেটা হেভি বড় শিল্পগুলো তাহলে কীভাবে হবে, রাষ্ট্র এটা দায়িত্ব নেবে। আর রাষ্ট্র এটা মূলত করবে, যেটা আমাদের পলিসিতে, আমাদের কনস্টিটিউশনে এটা আসলে উল্লেখ করা রয়েছে, যে এটা আসলে রাষ্ট্র করবে মেইনলি আপনার মিলিটারি বেসড যে ইন্ডাস্ট্রিগুলো। এবং আমরা এখনও যদি দেখি যে ওয়েস্টার্ন যে পাওয়ারফুল কান্ট্রিগুলো, এদের যে টেকনোলজিক্যাল যে ডেভেলপমেন্টটা, এটা কিন্তু মূলত মিলিটারি ইন্ডাস্ট্রি থেকে হয়। দেন ওই ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ কিন্তু ওইখানে হয়। এরপর যেটা কমার্শিয়ালি ইউজ করা যায় সেটা রাষ্ট্র সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে। কিন্তু হেভি ইন্ডাস্ট্রিগুলো রাষ্ট্র দায়িত্ব নেবে, আর সাধারণ মানুষের মধ্যে সম্পদ আবর্তিত হবে।
মানে এটা হয়তো বা শর্ট টাইমে ডিটেল যাওয়া যাবে না, কোনো এক সময় আপনার সাথে এসে আমি আরো ডিটেলস ইকোনমিক পলিসিটা তুলে ধরবো, বাট আমি কিছু ডিস্টিংটিভ কিছু ফিচার আমি নিয়ে আসতে চাই যেটা হয়তো বা আমাদের দর্শকদের কাজে আসতে পারে, মানে দর্শকদের চিন্তা করার জন্য। সেটা হচ্ছে যে আমরা যখন বলতেছি যে খেলাফত রাষ্ট্রের আন্ডারে একটা ইকোনমিক ব্যবস্থা, সেটার মৌলিক পার্থক্যটা কি থাকবে এখনকার চেয়ে, আমি বলবো যে একটা হচ্ছে যে খেলাফত রাষ্ট্রের যে মুদ্রানীতি, এটা হবে গোল্ড অ্যান্ড সিলভার বেসড, যেটা কারেন্টলি রয়েছে ডলার বেসড। ওকে। এবং এই ডলারেরও কোনো আর যে 70 পর থেকে আপনি জানেন যে এটা আমেরিকা তার ডলারও আর রাখে না, এটা জাস্ট একটা আমেরিকার উপরে একটা কনফিডেন্স। সুতরাং আমরা লিঙ্ক করে ফেলেছি আমাদের ইকোনমিটাকে আমেরিকার সাথে। সুতরাং আমেরিকার ইকোনমির আপ ডাউনের সাথে এখন আমাদের ইকোনমি আপ ডাউন করবে, বিকজ আমাদের রিজার্ভ হচ্ছে ডলারে, আপনি মুদ্রা ছাপাচ্ছেন এই করছেন সব ডলারের উপর বেস করে। সো এই জায়গা থেকে আমরা বেরো আসতে চাই। অ্যাজ এ রেজাল্ট কি হয়, এই ডলার বেসড আপনার মনিটারি পলিসির কারণে আমাদের ইনফ্লেশন হচ্ছে, প্লাস তারা যে ট্যারিফ নীতি আছে, এই যে এখন তারা আমাদেরকে ডিকটেট করতে পারতেছে, বিকজ তারা তাদের যে আপনার লোন দেওয়া বা আরো সমস্ত কিছুর মধ্যে দিয়ে তারা আমাদের পলিসিকে ডিকটেট করে। সো আমরা যখন ওই জায়গা থেকে বের হয়ে আসবো, তাহলে আমাদের একটা নিজস্ব মুদ্রা নিতে হবে। সো মনিটারি পলিসি অ্যান্ড ফিসকাল পলিসি ডিফারেন্ট হবে। সুতরাং পাবলিক ফান্ডিং এবং পাবলিক স্পেন্ডিং যেটা, এটা ইসলামের একটা সুনির্দিষ্ট পলিসি রয়েছে যে কোথা থেকে আসবে। এবং পুরো রাষ্ট্রীয় সম্পদটাকে, আমি জাস্ট ব্রডলি বলছি আর কি, রাষ্ট্রীয় সম্পদটাকে এখন দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে একটা রাষ্ট্রের সম্পদ, মানে সরকারি সম্পদ, আর একটা হচ্ছে ব্যক্তিগত সম্পদ। কিন্তু ইসলামিক খেলাফত সিস্টেমে এটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ব্যক্তিগত সম্পদ, আর একটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ, আর একটা মিডল ক্যাটাগরি রয়েছে যেটাকে বলা হচ্ছে গণমালিকানাধীন সম্পদ, পাবলিক প্রপার্টি। এবং এটার আন্ডারে আসবে আপনার সমস্ত ইউটিলিটি অ্যান্ড এই যে আমাদের যে খনিজ সম্পদগুলো। সো এইগুলো গণমালিকানা, এগুলো রাষ্ট্র চাইলে বিদেশি প্রাইভেট কোম্পানির হাতে তুলে দিতে পারবে না, যেটা এখনকার আমাদের ইকোনমিক মিজারির একটা বড় কারণ হচ্ছে রাষ্ট্র এগুলো প্রাইভেট মালিকানার হাতে তুলে দিচ্ছে। সো এইটা, এবং এই যে খেলাফতপন্থীদের কথা বললাম, আমাদের কিন্তু ডিটেলস পলিসি তৈরি করা আছে যে কিভাবে আমরা আমাদের খনিজ সম্পদগুলোকে ব্যবহার করে এই যে মানুষের যে ইউটিলিটির যে চাহিদাটা রয়েছে, এবং এই যে আমরা বলতেছি যে অনেক পরিমাণ আমরা ক্ষুদ্র এবং মাঝারি শিল্পর বিকাশ ঘটাবো, তার জন্য যে সাপ্লাইটা দরকার হবে পাওয়ার, এটা আসবে এখান থেকে। এবং এটা আসবে অলমোস্ট ফ্রি অফ কস্ট, অর্থাৎ শুধুমাত্র এটা পরিবহন করার খরচটা, কারণ এর মালিক তো মানুষই, এখান থেকে রাষ্ট্র কোনো ব্যবসা করবে না। তাহলে রাষ্ট্র চলবে কি করে? রাষ্ট্র চলার জন্য রাষ্ট্রের যে সম্পদ রয়েছে, রাষ্ট্র কোনো বিজনেস করবে না ওই সেন্সে, কিন্তু রাষ্ট্রীয় যে সম্পদগুলো রয়েছে সেখান থেকে রাষ্ট্র চলবে। আর এই যে ইসলামিক ইকোনমি বলতে সাধারণত ধরে নেওয়া হয় যে এটা শুধুমাত্র বোধ হয় মানে জাকাত ভিত্তিক আর সুদমুক্ত, এই দুটো আইডিয়া আমাদের সোসাইটিতে মোটামুটি প্রচলিত। এটা কথা ঠিক, জাকাতই হবে অনলি ট্যাক্সেশন সিস্টেম, এবং এটা জুলুমের কোনো ব্যাপার থাকবে না। সরি, যেমন এখন তো বিভিন্ন ধরনের ট্যাক্স আসছে, ডিরেক্ট ইনডিরেক্ট ট্যাক্স রয়েছে, ভিআইটির মতো ট্যাক্স রয়েছে, ভ্যাট, যেটা সাংঘাতিক একটা শোষণমূলক একটা ট্যাক্স। বিকজ একটা গরিব মানুষও যখন 1 কেজি লবণ কেনে তাকে যে ট্যাক্স দিতে হচ্ছে, আর একটা শিল্পপতি যখন লবণ কিনে তাকে একই ট্যাক্স দিতে হচ্ছে। ইসলামের জাকাতটা আপনি জানেন যে এটা হচ্ছে আপনার সঞ্চিত সম্পদের উপরে, নট আপনার এই ইনকামের উপরে না। এই ব্যাপারটা একটা কথা বলতে চাইছিলাম যে বাংলাদেশের মতো একটা দরিদ্র রাষ্ট্রে, যেখানে হয়তো দেশের অ্যাভারেজ যে জনসাধারণ তারা হয়তো অত ধনী না, হয়তো ডেফিনেটলি রিয়ালিটি হচ্ছে যে তারা এত ধনী না, তাহলে রাষ্ট্র এই পরিমাণ ট্যাক্স কোথায় পাবে দেশ চালানোর জন্য বা দেশের যে অর্থনীতি এটাকে চালানোর জন্য? না, আপনি দেখেন এখন আপনি তো রাষ্ট্রের খরচটা এমনি বাড়িয়ে রাখছেন, এবং আপনি তার মধ্যে হচ্ছে যে দুর্নীতি করে আপনি এটাকে আরো 12টা বাজিয়ে দিচ্ছেন। আননেসেসারি ফরেন লোন নিয়ে আপনি লোন পরিশোধ করতে গিয়ে আপনি আপনার টাকা শেষ করে দিচ্ছেন। সো এই ইকুয়েশনগুলো যদি আপনি বাদ দেন, আমি সেটাই বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এনাফ রিসোর্স দিয়েছে, কিন্তু আমরা আমাদের রিসোর্সগুলোকে রাইট জায়গায় কাজে লাগাতে পারছি না। আমরা দেখেন আমাদের তাঁত শিল্প ছিল বাংলাদেশে, এই বাংলায় তো এক সময় আপনার পুরো বিশ্বের একটা বাণিজ্যিক হাব ছিল, যখন পুরো ভারতবর্ষ একটা খুবই সমৃদ্ধ ছিল, এবং ভারতবর্ষের মধ্যে বাংলা পার্টিকুলারলি সমৃদ্ধ ছিল। সো এই ল্যান্ডের মধ্যে আপনার রিসোর্সের অভাব নাই, কিন্তু আমরা কি করেছি, সেগুলো থেকে আমরা সরে গিয়ে আমরা সব কিছু এখন নিয়ে গেছি একটা গার্মেন্ট শিল্পের মধ্যে, এবং সেটা আমরা কি করি, আমরা খুব বেশি ভ্যালু অ্যাড করতে পারি না। আর একটা আমরা কাজ করি, সেটা হচ্ছে আমাদের অদক্ষ জনশক্তি আমরা রপ্তানি করি বিদেশে। সো আমরা তো আমাদের রিসোর্সগুলোকে আমরা জনশক্তি যেটা, এটাকে যে আমাদের একটা রিসোর্স, এটাকে যে আমরা আরও উন্নত করতে পারি, বা তাদেরকে যে সেই কারিগরি শিক্ষা দিয়ে তাদেরকে যে ডেভেলপ করা, সেই রকম কোনো পলিসি আমরা দেখি নাই। সো আমাদের রিসোর্সটা যদি আমরা ইউজ করতে পারি, তাহলে আপনি যেটা বলছিলেন যে এই ইকোনমিক যে প্রবলেমটা,
এটা থেকে আমরা বেরোয় আসতে পারবো। এটা সহজ বিষয়। মানে ইভেন শুধুমাত্র অনেকে ইভেন সেকুলার লোকজনরাই আলোচনা করতেছে যে শুধুমাত্র যদি দুর্নীতিটাকে আপনি যদি তুলে ফেলতে পারেন তাহলে তারা বলতেছে বাংলাদেশকে তারা মালয়েশিয়া সিঙ্গাপুর বানিয়ে ফেলবে। হ্যাঁ, আর আমি বলতেছি ইকোনমিক পলিসিটা আপনি যদি এখানে ইমপ্লিমেন্ট করেন আমরা সুপার পাওয়ার হব। আচ্ছা, নেক্সট যে ব্যাপারটা আমি আপনার সাথে আলাপ করতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের ফরেন পলিসি গণঅভ্যুত্থানের সময় বা বিপ্লবের সময় বা তার পরবর্তী সময় ওয়ান অফ দ্য প্রেসিং ইস্যু বাংলাদেশের মানুষ যেটা নিয়ে আলোচনা করতেছিল সেটা হচ্ছে যে ভারতীয় আগ্রাসন, সেটা বর্ডারে হোক বা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হোক, বিভিন্ন ব্রিজ বা বিভিন্ন ইকোনমিক আগ্রাসন তাদের যেটা আছে সেইটার ব্যাপারে। তো মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল এর থেকে বের হয়ে যাওয়া এবং ইন্ডিপেন্ডেন্টলি কিছু করা। এখন মানুষের মধ্যে সেই আকাঙ্ক্ষাটা দেখা যাইতেছে যে মনে হইতেছে ওকে ভারতের আগ্রাসন থেকে বের হয়ে আমরা আমেরিকার দিকে চলে যাব। তো এই ব্যাপারে আপনি কি বলতে চাইবেন যে একটা ইসলামিক রাষ্ট্রের বা একটা খিলাফত রাষ্ট্রের ফরেন পলিসি কী ধরনের হয়, বা কীভাবে বাংলাদেশের যে রিয়ালিটি এখানে কী ধরনের ফরেন পলিসি থাকবে একটা ইসলামিক রাষ্ট্রের? গুরুত্বপূর্ণ বিষয় আপনি এনেছেন। অবভিয়াসলি জুলাই আন্দোলনের সময় ভারতীয় আগ্রাসন থেকে মুক্তির কথা বারবার শোনা যাচ্ছিল, কিন্তু আমি বলবো শুধু ভারতীয় আগ্রাসন না, মানুষ চাচ্ছিল যে আমাদের দেশে বিদেশি হস্তক্ষেপ থেকে আমরা মুক্ত হই। কারণ মানুষ চায় তাদের মতো করে বাঁচতে। এই আগ্রাসনটা যখন হয়, মানে তাদের যে হস্তক্ষেপটা হয়, এটার কারণেই আমাদের মধ্যে এই দুর্নীতিগুলো তৈরি হয়। তো সেখান থেকে বের হয়ে আসা তো ইমিডিয়েটলি ভারত, যেহেতু আমরা চারিদিক ভারত দ্বারা বেষ্টিত এবং ভারত শেখ হাসিনার শাসন আমলে আমাদের সমস্ত ব্যাপারে সাংঘাতিকভাবে ইন্টারফেয়ার করেছে। সো মানুষ প্রাইমারিলি খালি ভারতকে দেখেছে। তো অনেকেই জন্য ভারতের কথা বলেছে, কিন্তু যাদের আপনার এই দৃষ্টিটা আরও বিস্তৃত, যারা ফোরসাইটটা আরও বিস্তৃত, তারা বুঝতে পারছে এখানে শুধু ভারতের ব্যাপার না, পুরো ওয়ার্ল্ডের অন্য যে সাম্রাজ্যবাদী যে পাওয়ারগুলো রয়েছে তাদের থাবা থেকে যদি আমরা বের হতে না পারি তাহলে আমরা আমাদের মতো করে আমাদের পলিসিগুলো গড়ে তুলতে পারবো না। কিন্তু আমাদের দেশের এই যারা সেকুলার ডেমোক্রেটিক পলিটিক্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে যারা চিন্তাবিদরা রয়েছেন, পলিটিশিয়ানরা রয়েছেন, তারা আসলে এই জিনিসটা দেখতে পায় না, অথবা দেখতে পেলেও আমি মনে করবো যে তারা আসলে সিনসিয়ার না, তাদের নিজেদের প্রতি সিনসিয়ার না। দেখতে পায় না বলাটা হয়তো ভুল, কারণ অনেকে বুঝতে পারতেছে যে আমরা কিভাবে শাসিত হচ্ছি। কারণ ডিসকাশনের মধ্যে কিন্তু আসে যে IMF লোন দিতে গেলে এই কন্ডিশন দেয়, এই কন্ডিশনগুলো আমার দেশের সাধারণ মানুষের জন্য সহায়ক না। কৃষিক্ষেত্রে ভোট থেকে তুলে ফেলতে হবে, ওইখানে কর দিতে হবে, এটা যে মানুষের উপর বার্ডেন, এটা কিন্তু এরাও বোঝে। কিন্তু তারা সামহাও একটা মেন্টাল একটা মানে শেলের মধ্যে তারা রয়ে গেছে, এখান থেকে বেরোতে পারতেছে না। তারা মনে করছে যে আল্লাহ, যদি ভারতের মধ্যেও না থাকি, আবার আমেরিকার সাথেও না থাকি, তাহলে আমরা যাবো কই? হ্যাঁ, কিন্তু এরা এই ভারত দেখে, আমেরিকা দেখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে যে ভীষণটা দিয়েছে, এবং আমরা জানি হিস্ট্রিতে আমরা দেখেছি যে ইসলামিক রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত হয়েছিল, এটা কখনোই কোনো অন্য রাষ্ট্রের অধীনস্থ থাকতে চায়নি। এটা এসেছে, ইসলাম এসেছে ডমিনেট করার জন্য। সো এটার মানে কোরআন হাদিসে এর যথেষ্ট এভিডেন্স রয়েছে। সো এই ডমিনেন্স যদি আমরা করতে চাই তাহলে তো আমরা কারোর পলিসি দ্বারা আমরা ডিক্টেটেড হতে পারবো না, আমরা আমাদের পলিসিটা ঠিক করতে হবে। এটাই হচ্ছে সত্যিকারের মুক্তি। তা আমি বলবো যে মানুষ যখন বলে যে এই গত বছর জুলাইয়ে যে মানুষের যে আকাঙ্ক্ষা, যেটা আপনি বলছিলেন, একটা আকাঙ্ক্ষা হচ্ছে মানুষ মুক্তি চায়, অর্থনৈতিকভাবে মুক্তি চায়, ফরেন আগ্রাসন থেকে মুক্তি চায়। যখন এই মুক্তিটা আসবে তখন আমরা আমাদের মতো করে করতে পারবো। আর এখনকার কারেন্ট ওয়ার্ল্ডের যে ভূ রাজনৈতিক যে বাস্তবতা, তাতে যদি আপনি মানে এটা প্রমাণিত হয়ে গেছে যে ওয়েস্টার্নদের যে আপনার তাদের যে ন্যারেটিভ, তাদের যে মানবাধিকার, সেলফ ডিটারমিনেশন যে কথাগুলো বলতো, এই সব কিছুতে এখন এক্সপোজড হয়ে গেছে গাজা ইস্যুর পর স্পেশালি। আগেও আমরা দেখেছি কিভাবে তারা অবরোধ দিয়ে ইরাকের শিশুদেরকে হত্যা করেছে, মিথ্যা মানে অভিযোগ নিয়ে এসে ইরাককে ডিস্ট্রয় করেছে, আফগানিস্তানে বোম্বিং করেছে, প্রত্যেকটা মুসলিম কান্ট্রির মধ্যে তারা এই যে মেন্ডেলিং করে এটাকে ডিস্ট্রয় করার চেষ্টা তারা করেছে। কিন্তু গাজাকে এমন একটা লেভেলে নিয়ে গেছে, এখন আমার মনে হয় না যে কোনো শুধু মুসলিম না, মানে কোনো সুস্থ মানুষ এখন আর এই পশ্চিমাদের এই ন্যারেটিভের উপর আস্থা রাখতে পারে না। তো এই বাস্তবতা বোঝার পরে আপনি যখন বাংলাদেশকে নিয়ে চিন্তা করবেন, এদেশে মানুষ তো মুসলিম, এদের হেফাজতের কথা চিন্তা করবেন, এদেরকে আপনি রক্ষা করার কথা চিন্তা করবেন, তখন ওই পশ্চিমাদের সাথে আপনি হাত মিলিয়ে কিভাবে সেটা করেন? এটা তো এই উম্মার সাথে গাদ্দারি করা। কারণ আপনি জানেন যে ওরা এই যে জাতিসংঘ বলেন বা ওই টোটাল যে ওয়েস্টার্ন যে ওয়ার্ল্ড অর্ডার সেট আপ, এর মধ্যে মুসলিমরা নিরাপদ না।
চোখের সামনে ক্ষুধার্ত মানুষরা ক্যামেরার সামনে মারা যাচ্ছে, খাদ্য ঢুকতে পারতেছে না। ট্র্যাপ তৈরি করা হয়েছে ত্রাণ দেওয়ার নামে, ত্রাণ নিতে আসতেছে ওই শিশুদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে। এটা মানুষ দেখছে না? আমি আপনি দেখছি না? এই 2025 সালে এত উন্নতি, এত তথ্য প্রযুক্তি, এত ডেভেলপমেন্টের মধ্যে আমাদের চোখের সামনে গণহত্যা হচ্ছে না? বসনিয়াতে গণহত্যা হয় না 1990 সালে জাতিসংঘের সামনে? সো আপনি অ্যাজ এ মুসলিমদেরকে যদি আপনি রক্ষা করতে চান, আপনি যদি ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি না থাকে, মিলিটারিলি যদি আপনি স্ট্রং না হন, ইউ আর নেভার সেফ। আর স্পেশালি আপনি যে ভারতের কথা বললেন, আপনি জানেন যে ভারত এই সাউথ এশিয়ার একটা ইসরায়েল রাষ্ট্রের মতো হয়ে উঠেছে, এবং তারা এন্টি মুসলিম যে হেট্রেট এমনভাবে তারা স্প্রেডিং করছে, তাদের থিওলজিক্যাল আইডিওলজি থেকে তারা কিন্তু এটা নিয়ে আসতেছে, এবং তাদের স্বপ্ন রয়েছে অখণ্ড ভারত করার, যেটা ইসরায়েলের রয়েছে ওই অঞ্চলে। সুতরাং আমরা যেটা গাজায় পরিণত হচ্ছি, এটা কি বুঝতে কারো বাকি আছে? কিন্তু শুধুমাত্র পলিটিক্যাল সিনসিয়ারিটির অভাবে এই নেতাগুলো যারা আসলে সামহাও ওয়েস্টার্নদেরকে খুশি করে পাওয়ারে যেতে চায়, তারা তাদের এই মনোবাসনা পূরণ করার জন্য এই রিয়ালিটি থেকে তারা মুখ ঘুরিয়ে রাখে। ওদিকে আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ গাজার মানুষকে মুক্ত করো, মুসলমানদের উপরে তুমি সহায় হও। দোয়া তো অবশ্যই আমরা করব, কিন্তু ইউ হ্যাভ টু টেক দ্য অ্যাকশন। কোরআন শরীফ এসেছে শুধুমাত্র দোয়া শেখানোর জন্য তো না, এর মধ্যে যে পলিসিগুলো রয়েছে, এর মধ্যে দিয়ে যে ব্যবস্থাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, ইউ হ্যাভ টু ইমপ্লিমেন্ট দ্যাট ব্যবস্থা। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এখানে আসবে। কিন্তু আপনি কোনো ব্যবস্থায় করবেন না, আপনি যারা আপনার শত্রু, আপনি জানেন তারা শত্রু, তাদের সাথে গিয়ে আপনি হাত মিলাবেন, আর পরে গিয়ে বলবেন যে আমাদেরকে রক্ষা করো। এখন মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল, আপনি জানেন যে তাদের যে মানে বন্ধন, একটা অলমোস্ট একই এন্টিটি বলা যায়। ইসরায়েল ইজ আ এক্সটেনশন অফ মার্কিন যুক্তরাষ্ট্র। সো ইসরায়েলিদের প্রতি আপনার ঘৃণা রয়েছে, বা আপনার সঙ্গত ঘৃণা, কেননা তারা যেভাবে এরকম নারী শিশুদেরকে হত্যা করতেছে, গণহত্যা চালাচ্ছে, তাদের দোষর আমেরিকার সাথে আপনি কিভাবে আপনার ফরেন পলিসি, আপনার জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ বা ইকোনমিক পলিসি, এইগুলো নিয়ে আপনি তাদের সাথে করে কাজ করবেন কিভাবে? সুতরাং ইউ হ্যাভ টু আইডেন্টিফাই হু উই আর। এটা যদি আমরা আইডেন্টিফাই না করতে পারি অ্যাজ এ উম্মাহ হিসাবে, তাহলে আমরা কিন্তু আমাদের এনিমিগুলো আইডেন্টিফাই করতে পারবো না। আর এনিমি যদি আপনি আইডেন্টিফাই না করতে পারেন, আপনি আপনার ফরেন পলিসিটাকে ঠিক করতে পারবেন না। সো এটা খুবই ইম্পর্টেন্ট। এবং এই যে যারা এত সংকীর্ণ চিন্তা করে, তাদেরকে আমি বলবো যে ইউ স্টাডি দ্য হিস্ট্রি অফ মুসলিম। আমরা কখনোই মানে উইক ছিলাম না সংখ্যার দিক থেকে, বা সংখ্যার কারণে। আমাদের উই হ্যাভ টু স্টিক টু দ্য মানে রুলস অফ ইসলাম, অ্যান্ড অলসো দে নিড টু লুক অ্যাট দ্য উম্মা ইজ বিগ। এই উম্মাটা কিন্তু মানে আপনি শুধুমাত্র যে বাংলাদেশ এই জায়গায় দেখেন, and that is why আমি বলি যে খেলাফতপন্থী যারা বাংলাদেশ পলিটিক্স করে, দে গিভ দ্য রিয়াল ভিশন। আমরা এখানে লোকালি কাজ করব, এখানে খেলাফত এস্টাবলিশ করব, কিন্তু আমরা কি করব? উই উইল ইউনাইট দ্য উম্মা। যখন খেলাফতটা আসবে, এটা কোনো জাতীয়তাবাদী রাষ্ট্র না, এটা পুরো উম্মার একটা রাষ্ট্র। খলিফা পুরো মুসলিম বিশ্বের উম্মা হবে। সো মুসলিম ল্যান্ডগুলো উই উইল টেক ব্যাক দিস ল্যান্ড, ইউনিফিকেশন হবে। অ্যান্ড ইফ ইউ লুক অ্যাট দ্য মুসলিম উম্মা, দ্য হাউ পাওয়ারফুল উই আর মিলিটারিলি, উই ক্যান বি, অ্যান্ড আমাদের রিসোর্স যেটা রয়েছে, আলহামদুলিল্লাহ আমাদের কোনো কিছু দরকার হয় না। হোয়াট উই নিড ইজ দ্য পলিটিক্যাল উইল পাওয়ার। রাইট পলিটিক্যাল উইল পাওয়ার যদি থাকে, তাহলে আজকের বাংলাদেশের ইয়াংরা যেভাবে তাদের সাহসী ভূমিকা রাখার জন্য তারা নিজেদেরকে প্রস্তুত করেছে, তাদেরকে যদি সঠিক দিক নির্দেশনা দেওয়া যায়, তাহলে এই দেশের একটা সত্যিকারের মুক্তি আসবেই ইনশাআল্লাহ। সো আমি প্রত্যাশা করি যে আমাদের তরুণদের যে স্পিরিট, এই স্পিরিটটাকে রাইট চ্যানেলে প্রবাহিত হোক, এবং সেটার মধ্যে দিয়ে গণমানুষের মুক্তি আসুক, এবং পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে আমরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার যে সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছে, আমরা সেই সুযোগটাকে কাজে লাগাই। জাযাকাল্লাহ খাইর ব্যারিস্টার রেজাউল করিম, আপনি আজকে আপনার সময় নিয়ে আসার জন্য, এবং আমাদের যে 5ই অগস্ট বিপ্লবের যেই বর্ষপূর্তি, সেই বর্ষপূর্তিতে আমরা বাংলাদেশের মানুষের যে চাওয়া পাওয়া এবং আকাঙ্ক্ষা, সেই ব্যাপারগুলি আপনি আলাপ করছেন, এবং ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে আপনি আপনার মতামত শেয়ার করছেন আমাদের সাথে। হোপফুলি আমাদের দর্শকরা এই পর্ব থেকে উপকৃত হবেন, এবং আপনাদের যদি এই ব্যাপারে কোনো মতামত থাকে, আপনাদের কোনো কমেন্ট থাকে বা কোনো প্রশ্ন থাকে, আপনারা জানাতে পারেন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে। সংযুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে, এবং আগামী পর্ব দেখার জন্য আপনাদের জন্য আহ্বান রইল।
সত্য এবং ইসলামের পথে আমরা একসাথে আপসীন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।